আচ্ছা, সো আজকে যে আমরা অ্যালগরিদমটা শিখবো সেটা হচ্ছে মূলত প্যাটার্ন ম্যাচিং অ্যালগরিদম। সো অ্যালগরিদমের নাম যদি আমি বলি মোর স্পেসিফিক্যালি হচ্ছে র‍্যাবিন কার্ভ অ্যালগরিদম। ঠিক আছে? সো র‍্যাবিন কার্ভ শেখার আগে আমরা একটু দেখি যে প্যাটার্ন ম্যাচিং জিনিসটা কি, তারপর প্যাটার্ন ম্যাচিং আমরা নেইভ অ্যাপ্রোচ বা ব্রুট ফোর্স অ্যাপ্রোচ কিভাবে করি অ্যান্ড সো অন। ওকে, সো শুরু করি। প্যাটার্ন ম্যাচিং বলতে বোঝানো হয় যে, আমি যদি বলি সিম্পলি প্যাটার্ন ম্যাচিং বা সাবস্ট্রিং ম্যাচিং বলতে পারেন আপনি। প্যাটার্ন ম্যাচিং বা সাবস্ট্রিং ম্যাচিং। মনে করেন আপনাকে একটা ডেটা দেয়া আছে, সে ইউ আর গিভেন এ টেক্সট। সো টেক্সটটা মনে করেন আছে হচ্ছে এরকম এ বি সিইডি এ বি ইসি। ঠিক আছে, আপনাকে এরকম একটা টেক্সট দেওয়া আছে আর সাথে আপনাকে একটা প্যাটার্ন দেওয়া হইলো, প্যাটার্ন, অ্যান্ড প্যাটার্নটা হচ্ছে বিইসি। এখন আপনাকে বলতে হবে এই প্যাটার্নটা এই টেক্সটে প্রেজেন্ট কিনা, আর প্রেজেন্ট থাকলে কোন কোন লোকেশনে সেটা প্রেজেন্ট আছে। ঠিক আছে, জাস্ট এটাই হচ্ছে প্যাটার্ন ম্যাচিং, যে এই প্যাটার্নটা বা এই সাবস্ট্রিংটা যে এই কোথাও আছে কিনা। আচ্ছা, সাবস্ট্রিং মানে তো বুঝেন তাই না? সাবস্ট্রিং মানে হচ্ছে একটা কেকের স্লাইস কেটে নেওয়া আর কি। ধরেন আমি যদি কেকের স্লাইস কাটি, আমি কিন্তু এটা কেটে নিতে পারি, একটা স্লাইস কেটে নিলাম। আমি যদি কেকের স্লাইস কাটি, আমি কিন্তু এরকম একটা স্লাইস কেটে নিতে পারি, এই যে স্লাইস কেটে নিলাম। হ্যাঁ, মানে পাশাপাশি থাকতে হবে, সাবস্ট্রিং হইতে হবে, নট সাবসিকুয়েন্স। ওকে, সাবস্ট্রিং হইতে হবে। সো ওই যে আমরা পড়ছিলাম ম্যাক্সিমাম সাব অ্যারে ছিল কনজিকিউটিভ এলিমেন্ট। সো এখানে যখন সাবস্ট্রিং বলতেছি, কনজিকিউটিভ ক্যারেক্টার্স। ওকে, সো এখন এই প্যাটার্ন ম্যাচিং এর আসলে অ্যাপ্লিকেশনগুলো কোথায়? প্যাটার্ন ম্যাচিং এর অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে। প্যাটার্ন ম্যাচিং এর একটা যদি মেজর অ্যাপ্লিকেশন বলি, সেটা হচ্ছে বায়োইনফরমেটিক্সে বা বায়োলজি রিলেটেড রিসার্চগুলায়। কেমন? মনে করেন আপনাকে একটা ডিএনএ সিকোয়েন্স বা আরএনএ সিকোয়েন্স দেওয়া আছে বা একটা প্রোটিন সিকোয়েন্স দেওয়া আছে। দেন আপনাকে বলা হলো এই সিকোয়েন্সটা মানে হচ্ছে টেক্সট। মনে করেন একটা বড় লেন্থের একটা সিকোয়েন্স দেওয়া আছে বা টেক্সট দেওয়া আছে, আর আপনাকে একটা কোন একটা রোগের প্যাটার্ন দেওয়া হলো, যে তুমি দেখো যে এই সিকোয়েন্সের মধ্যে এই রোগের প্যাটার্নটা প্রেজেন্ট কিনা। তাহলে হয়তো আমি বুঝতে পারবো যে এই লোকের, যার ডিএনএ সিকোয়েন্স আমি নিছি, তার এই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি। ওকে, জাস্ট এই ডিএনএ সিকোয়েন্স অনেক বড় একটা ক্যারেক্টার হয়, যেমন এসিজিটি আর কি, এসিজিটি। ঠিক আছে, এরকম মানে এইভাবে লিখে না, ছোট হাতের না, সবগুলো বড় হাতের লেখে এসিজিটি। এরকম অনেক বড় একটা লেন্থের সিকোয়েন্স হয়। আর মনে করেন আপনাকে যেটা দেওয়া হয়েছে ওটা একটা বড় লেন্থের কিছু একটা টিজিসি। এখন আপনাকে বললো যে এটা এখানে প্রেজেন্ট কিনা কোথাও খুঁজে বের করার জন্য। ঠিক আছে, সো এরকম ভাবে বেসিক্যালি বায়োইনফরমেটিক্স রিসার্চে প্যাটার্ন সার্চের অনেক অ্যাপ্লিকেশন আছে। এছাড়াও আর অনেক কাজে ইউজ করা হয়। যেমন যেমন মনে করেন হচ্ছে গিয়ে কপি চেকার, হ্যাঁ, প্লাগিয়ারিজম চেকিং, যে কোন সাবস্ট্রিংটা ম্যাচ করতেছে। আপনি যখন একটা লেখা জমা দিচ্ছেন, সেখানেও প্যাটার্ন ম্যাচিং ইউজ করা হইতে পারে। তারপর হচ্ছে এখানে যদি আরেকটা জিনিস ইউজ করা হয়, যেমন সাবসিকোয়েন্স ম্যাচ করা হয়। এই সাবস্ট্রিং তো ম্যাচ করা হয়ই, সাথে সাবসিকোয়েন্স ম্যাচ করা হয় কপি চেক করার সময়। আচ্ছা, সো এখন কথা হচ্ছে আমরা যদি একটা প্যাটার্ন ম্যাচিং করতে চাই বা আমরা খুঁজতে চাই একটা সাবস্ট্রিং মেইন স্ট্রিং এ প্রেজেন্ট কিনা, তাহলে আমরা নেইভ অ্যাপ্রোচে কিভাবে আগাই। তো ফার্স্ট আমরা দেখি নেইভ অ্যাপ্রোচটা কি, তারপর আমরা হচ্ছে সামনে আগাবো আর কি। মানে আমরা যেটা শিখবো সেটা কিভাবে কাজ করে। ঠিক আছে, নেইভ অ্যাপ্রোচটা হচ্ছে, ধরেন আমার কাছে প্যাটার্নটা হচ্ছে বা টেক্সট হচ্ছে এরকম এ বি সি ই ডি এ বি ই সি, এটা হচ্ছে আমার টেক্সট। আর আমার প্যাটার্নটা হচ্ছে বিই সি। যেটা করা হয়, ফার্স্টে প্রতিবার তিনটা করে সাবস্ট্রিং নেওয়া হয়। মানে ধরেন আমি এখান থেকে একটা সাবস্ট্রিং নিলাম, প্রথম থেকে এতটুকু, তিন লেন্থের কেন? কারণ আমার সাবস্ট্রিং এর লেন্থটা হচ্ছে 3, বা আমার প্যাটার্নের লেন্থ হচ্ছে 3। 3 লেন্থে নিলাম। নেয়ার পর এবার ক্যারেক্টার বাই ক্যারেক্টার চেক করব। চেক করি, ম্যাচ করে? ম্যাচ করতেছে না, তার মানে পরেরগুলো ম্যাচ করলেও কোনো লাভ নেই, তার মানে এটা ম্যাচ না। আচ্ছা, তাহলে পরের 3টা নিই। পরের 3টা কিভাবে নিতে পারি? এই 3টা নিব। এই 3টা নিয়ে চেক করব এটা ম্যাচ করে কিনা। দেখি বিবি ম্যাচ করছে, বাট এই পার্টটা ম্যাচ করে নাই, তার মানে এটাও আমাদের ভ্যালিড ম্যাচ না। ওকে, তার মানে এটাও ম্যাচ করলো না। আচ্ছা, তাহলে এর পরের 3টা নিই আমরা। এর পরের 3টা হচ্ছে এই 3টা। ঠিক আছে, এই 3টা নিলাম সিইডি, আবার চেক করি ম্যাচ করে কিনা। ম্যাচ করতেছে না। এরপরে নিব হচ্ছে ইডিএ। ইডিএ কি ম্যাচ করে? ক্যারেক্টার বাই ক্যারেক্টার চেক করলে না, ইডিও ম্যাচ করতেছে না। আচ্ছা, তাহলে ডিএবি নেই।
ডিএবি কি ম্যাচ করতেছে, মানে একটা একটা করে জাস্ট স্লাইড করতেছে, দেখেন উইন্ডো স্লাইড করে যেভাবে আর কি, একটা করে নিলাম, ম্যাচ করে না, তো সামনে আগে আবার ওইখান থেকে 3 ঘর নিলাম, ম্যাচ করতেছে না, আবার সামনে আগে ওইখান থেকে 3 ঘর নিলাম, যেভাবে নিতেছি এটাও ম্যাচ করতেছে না। ঠিক আছে, তাহলে আবার সামনে আগাই, এখান থেকে নেওয়ার চিন্তা করি, এটা কি ম্যাচ করে না, এটাও ম্যাচ করতেছে না। আচ্ছা লাস্ট ওয়ান, বলেন তো এটা ম্যাচ করে কিনা, বিসি, জি স্যার। এটা ম্যাচ করে, তার মানে আমি বুঝলাম যে এই ইন্ডেক্সে এসে বেসিক্যালি আমি ম্যাচটা খুঁজে পাই। তার মানে ইন্ডেক্সটা কত, যদি এটা হয় 0, এটা যদি হয় 1, এটা 2, 3, 4, 5, 6, 6 নাম্বার লোকেশন এসে খুঁজে পাইছি। এবার একটা ছোট্ট কোশ্চেন করি, বলেন তো যদি এখানে ম্যাচ না করতো, আমার কি উইন্ডোটার সামনে আগানো উচিত ছিল না, দরকার ছিল নাকি দরকার নাই? দরকার নাই, কেন দরকার নাই? কারণ 3টা ইয়া তো আছে। হ্যাঁ, কারণ সামনে জায়গায় যদি আমি নিতে যাই, ধরেন আমি এখানে চলে আসছি, আমি এইখান থেকে কি আর 3 লেন্থের কাউকে নিতে পারবো না স্যার, এখান থেকে প্যাটার্ন লেন্থের কাউকে নিতে পারবো না। আচ্ছা তাহলে আমি সর্বোচ্চ কোন পর্যন্ত যাই, সর্বোচ্চ আমি যাই n - m+1 পর্যন্ত, এই পর্যন্ত যে আমি সর্বোচ্চ চেক করতে পারি টেক্সটের ক্ষেত্রে, হোয়ার n ইজ দ্য লেন্থ অফ দ্য টেক্সট, আর m হচ্ছে লেন্থ অফ দ্য প্যাটার্ন। ওকে, সো আমরা হচ্ছে নর্মালি নেই অ্যাপ্রোচ এটাই করি যে আমরা প্রতিটা 3টা করে ক্যারেক্টার নেই বা এমটা করে ক্যারেক্টার নেই, এম হচ্ছে লেন্থ অফ দ্য প্যাটার্ন, নিয়ে দেখি যে এটার সাথে ম্যাচ করে কিনা। এটা হচ্ছে নেইভ অ্যাপ্রোচ। এখন নেইভ অ্যাপ্রোচের কমপ্লেক্সিটি আসলে কত, নেইভ অ্যাপ্রোচে দেখেন কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ, বলা হয় রাফলি n ইন্টু m। কারণ কি, কারণ আপনি প্রতিটা ক্যারেক্টার কাছে যাচ্ছেন এবং এই এমটার কম্পারিজন করতেছেন, তাই তো, মানে রাফলি অর্ডার অফ, মানে ওর্স কেসে আপনি এমটা কম্পারিজন করতেছেন। বা এটাকে যদি আমি আরেকটু ডিটেলসে বলি, বলা যায় যে আপনি তো এনটা নিচ্ছেন না, আপনি নিচ্ছেন n-m+1টা, তার সাথে আপনি মাল্টিপ্লাই করতেছেন হচ্ছে m। সো এটাকে কিন্তু আবার এটাই লেখা যায় nm মাইনাস m স্কোয়ার প্লাস m। সো এখানে বলা হয় যে nmটা আসলে বড়, কারণ লেন্থ অফ m তো আসলে, n তো হচ্ছে লেন্থ অফ টেক্সট, এটা অবশ্যই বড় হয় আর কি। সেই ক্ষেত্র থেকে বলা হয় এটা বড় পার্ট, তখন অর্ডার অফ nm বলা হয় এটাকে। ঠিক আছে, জাস্ট মাল্টিপ্লাই করে দিলাম আর কি, কারণ দেখছেন এখানে আমি n পর্যন্ত যাইনি, আসলে আমি সর্বোচ্চ গেছি এই পর্যন্ত, এই জন্য এটা ভেঙে দেখাইলাম, আসলে ভেঙে ক্যালকুলেট করলে দেখতে কেমন হয়। এটা হলো আমাদের ব্রুট ফোর্স অ্যাপ্রোচ, যে ব্রুট ফোর্স অ্যাপ্রোচ বা নেইভ অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচ আমরা আগালে আমাদের কমপ্লেক্সিটি আসে n ইন্টু m। এখন এই কমপ্লেক্সিটি আসলে সমস্যাটা কোথায়, এই কমপ্লেক্সিটির সমস্যাটা হচ্ছে, ধরেন আপনার টেক্সটের লেন্থ অনেক বড়, ধরেন বললাম n হচ্ছে গিয়ে 10⁻⁷, ঠিক আছে, আর ধরেন আমাদের প্যাটার্নের যে লেন্থ সেটা হচ্ছে 10⁻3। ওকে, তার মানে যদি অর্ডার অফ n ইন্টু m হয় আমার কমপ্লেক্সিটি, তাহলে এইটার জন্য সলিউশন লাগবে হচ্ছে 10⁻10, যেইটা কিন্তু আমাদের টাইম লিমিটের মধ্যে আমরা পাস করতে পারবো না। এবং টাইম লিমিট জিনিসটা কি, টাইম লিমিট হচ্ছে, ধরেন বলা হয় বিভিন্ন অনলাইন জাজ যদি কখন প্রবলেম সলভ করতে যান, যে 1 সেকেন্ডে পাস করতে হবে আপনার সলিউশন, বা টাইম লিমিট হচ্ছে 2 সেকেন্ড। হ্যাঁ, 1 সেকেন্ড হচ্ছে রাফলি পাস করতে পারে 10⁹, রাফলি যদি কোনো কমপ্লেক্স ক্যালকুলেশন না থাকে, আর 2 সেকেন্ডে হচ্ছে 2 × 10⁹। ঠিক আছে, তার মানে এটা করতে কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে আর কি আমাদের। সো আমাদের টার্গেট হচ্ছে এই কমপ্লেক্সিটিটা আসলে কমায় আনা, যে আমরা কীভাবে এটা কমপ্লেক্সিটি কমায় আনতে পারি, যাতে আমাদের n টু m যাতে না লাগে, যাতে আমরা লিনিয়ার টাইমে এটা সলভ করতে পারি। এটার জন্যই হচ্ছে আমরা যে অ্যাপ্রোচটা দেখবো আজকে, সেটা হচ্ছে র্যাবিন কার্ভ অ্যালগরিদম। আচ্ছা, তার আগে আমি ব্রুট ফোর্স যে সলিউশনের আরেকটা এক্সাম্পল দেখাই, দেখবেন আসলে সমস্যাগুলো আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন যে সমস্যাটা আসলেই কোথায়। ধরেন আমাকে একটা টেক্সট দেয়া আছে হচ্ছে এ এ অনেকগুলো, তারপর একটা বি, আর একটা প্যাটার্ন দেয়া আছে হচ্ছে গিয়ে এ এ বি। ঠিক আছে, সো সিমিলারলি আমি তাহলে আগের মতোই কাজ যেটা করব, 3টা করে নিলাম এই 3টা, দেখলাম এটা ম্যাচ করে না, এটা ম্যাচ করে না, এটা ম্যাচ করে, মানে এই দুটো ম্যাচ করে, সামনে দুটো, হ্যাঁ এই দুটো ম্যাচ করতেছে, বাট এটা ম্যাচ করতেছে না লাস্টেরটা। তার মানে লাস্ট কম্পারিজন আসলে বুঝতেছি যে এটা ম্যাচ করতেছে না। আচ্ছা, তাহলে এরপরে 3টা নিব আমরা, এরপরে 3টা হচ্ছে এই 3টা নিলাম, আবার চেক করি ম্যাচ করে, হ্যাঁ করতেছে, এটাও ম্যাচ করতেছে, বাট এটা ম্যাচ করতেছে না। ওকে, তো এটা তখন এসে বুঝলাম এটা ম্যাচ করতেছে না, তার মানে এটা ম্যাচ না। তার মানে দেখেন প্রতিবারই কিন্তু আমার 3টা কম্পারিজন লাগতেছে এটা বোঝার জন্য যেটা ম্যাচ করে নাকি করে না।
এটাও চেক করি ম্যাচ করতেছে না, এটাও ম্যাচ, এটা মানে ম্যাচ করতেছে, এটাও ম্যাচ করতেছে, বাট এই পার্টটা আসলে ম্যাচ করতেছে না। ওকে, ডান। তারপরে তিনটা দেখি, এই তিনটাও কিন্তু দেখেন প্রথম দুটা ম্যাচ করে বাট লাস্টটা ম্যাচ করতেছে না। তারপর এইটার ক্ষেত্রে যদি চিন্তা করি, প্রথম দুটা ম্যাচ করতেছে, লাস্টেরটাও ম্যাচ করতেছে, এই যে ম্যাচ ম্যাচ অ্যান্ড ফাইনালি এটাও ম্যাচ। সো এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমরা দেখলাম যে এইটার জন্য কমপ্লেক্সিটি আসলেই লাগতেছে এটা অর্ডার অফ n ইন্টু m, কারণ প্রতিবার তিনটা ক্যারেক্টার মানে সবগুলো ক্যারেক্টার চেক করার পর আমি বুঝতেছি যেটা ভ্যালিড ম্যাচ নাকি ম্যাচ না। ওকে, সো ব্রুট ফোর্সের ধরেন এই প্যাটার্ন লেন্থটা আরো বড় হইতো, সে অনেকগুলা এ আছে, তারপর বি আছে, আর এইটার মধ্যে মনে করেন অনেকগুলা এ আছে, এরকম অনেকগুলা মনে করেন এ আছে, এরপর একটা বি আছে, তার মানে অনেকবার কিন্তু এই কম্পারিজনটা করা লাগতো। সো হুইচ ইজ রিয়েলি টাইম কনজিউমিং। সো এই জন্য আমরা ফার্স্টে র্যাবিন কার্পের যে বেসিক আইডিয়াটা শিখবো, মানে প্রথমে যেটা শিখতেছি র্যাবিন কার্পের বেসিক আইডিয়া। এরপরে যেটা করব, র্যাবিন কার্পের ফিঙ্গারপ্রিন্ট ফাংশন দিয়ে বেসিক্যালি আমরা দেখবো জিনিসটা কি, ওটা দিয়ে তারপর দেখবো যে আসলে কি করা যায় এখানে। আচ্ছা, তো র্যাবিন কার্প যে কনসেপ্টটা ইউজ করে সেটা হচ্ছে হ্যাশিং। হ্যাশিং কনসেপ্টটা কেন ইউজ করে একটু বলে নিই। হ্যাশিং কনসেপ্টটা তো আপনারা জানেন যে হ্যাশিং মানে হচ্ছে এলিমেন্ট টু কি ম্যাপিং, অথবা বলছিলাম যে কোনো কিছুকে ইন্টিজার বা নিউমেরিক ভ্যালুতে কনভার্ট করে নেওয়া, এটা হচ্ছে হ্যাশিং এর মূল কাজ। ঠিক আছে, ধরুন আপনাকে একটা স্ট্রিং দেয়া আছে, স্ট্রিং এ ইকুয়াল টু মনে করেন AAC, আরেকটা হচ্ছে স্ট্রিং বি, এটা মনে করেন আছে AAB। হ্যাঁ, আপনি যদি এখন কোনোভাবে অর্ডার অফ ওয়ানে বা কনস্ট্যান্ট টাইমে এটার একটা হ্যাশ ভ্যালু বের করতে পারেন, যে এইচ অফ এ, ধরেন বললো এইচ অফ এ হচ্ছে 2, ধরেন বললো এইচ অফ এ হচ্ছে 5, আরেকটা বললো এইচ অফ বি হচ্ছে গিয়ে, এটা অর্ডার অফ ওয়ানে বের করছেন মনে করেন, তারপর বললো এইচ অফ বি হচ্ছে গিয়ে 4। এখন দেখেন মানে যদি দুটা স্ট্রিং সেম হয় তাদের হ্যাশ ভ্যালুটাও সেম হবে। ওকে, দুটা যদি স্ট্রিং সেম হয় হ্যাশ ভ্যালু সেম হবে, বাট যদি দুটা স্ট্রিং সেম না হয় সেই ক্ষেত্রে তার হ্যাশ ভ্যালু ডিফারেন্ট আসবে, এটা এক্সপেক্টেড আর কি। ওকে, তো এইচ অফ এ হচ্ছে 5, এইচ অফ বি বলতেছে 4। এখন বলেন এই দুইটা স্ট্রিং সেম কিনা আমি বেসিক্যালি এই ইন্টিজার গুলা কম্পেয়ার করলেই বুঝবো না যে দুটা সেম নাকি সেম না? বলেন তো, এই হ্যাশ ভ্যালুটা হচ্ছে ওই স্ট্রিং এর জন্য, আর সেকেন্ড হ্যাশ ভ্যালুটা হচ্ছে এই এ বি স্ট্রিং এর জন্য। আর যেটা বললাম যদি স্ট্রিং দুটা ডিফারেন্ট হয় তাহলে হ্যাশ ভ্যালু ডিফারেন্ট আসবে, আর স্ট্রিং দুটা যদি সেম হয় তাহলে হ্যাশ ভ্যালু দুটাও সেমই হবে। এখন আমি যখন দুইটা হ্যাশ ভ্যালু পেয়ে যাওয়ার পর এখন যদি কম্পেয়ার করি এই দুইটা হ্যাশ ভ্যালুর মধ্যে, তাহলে আমি বুঝতে পারবো না যে এ আর বি সেম নাকি সেম না। ইয়েস স্যার। রাইট, এখন দেখেন দুইটা ইন্টিজার কম্পেয়ার করার মানে কম্পেয়ার করতে সময় কত লাগে? অর্ডার অফ 1, দুইটা ইন্টিজার কম্পেয়ার করতে। কিন্তু দুইটা স্ট্রিং যদি আপনি কম্পেয়ার করতে চান, সে এএসি আর এএবি, ধরেন আপনি এটা কম্পেয়ার করবেন, ক্যারেক্টার বাই ক্যারেক্টার এটা কম্পেয়ার করতেছেন, এটা কম্পেয়ার করতেছেন, সেই ক্ষেত্রে কিন্তু যদি ধরি স্ট্রিং এর লেন্থ হচ্ছে n, তাহলে আপনার কমপ্লেক্সিটি লাগবে হচ্ছে অর্ডার অফ n। তার মানে স্ট্রিং কম্পারিজনের মানে কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n, কিন্তু আমরা যখন ইন্টিজারে কনভার্ট করে নিচ্ছি ইন্টিজার কম্পেয়ার করার কমপ্লেক্সিটি কিন্তু অর্ডার অফ 1। তাহলে কোনটা বেশি অপটিমাল বলেন তো? হ্যাঁ, দুইটার মধ্যে অপটিমাল অর্ডার অফ 1। অর্ডার ফর্ম, তার মানে ইন্টিজারে কনভার্ট করে নিয়ে যদি আমরা কম্পেয়ার করতে পারি তাহলে সেটা কিন্তু আমাকে অপটিমাল সলিউশন দিচ্ছে, বা অপটিমাল সলিউশন বলতে কি আমার টাইম কমপ্লেক্সিটি কমায় দিচ্ছে বা ইফিশিয়েন্ট মানে একটা অ্যালগরিদম হচ্ছে সেটা। ওকে, সো আমরা যেটা করব টার্গেটটা হচ্ছে মূলত এটাই, যে আমরা স্ট্রিংকে স্ট্রিং হিসেবে ট্রিট করব না, আমরা যেটা করব স্ট্রিংকে কনভার্ট করে ফেলবো হচ্ছে একটা ইন্টিজার ভ্যালুতে, তারপর আমি ইন্টিজার ভ্যালুর মধ্যে কম্পারিজন করব, অ্যাজ এ রেজাল্ট আমার কম্পারিজনের কমপ্লেক্সিটি লাগবে অর্ডার অফ 1। দেখেন আমাদের অর্ডার অফ n ইন্টু m ছিল নেইভ অ্যাপ্রোচের টাইম কমপ্লেক্সিটি, এইটা হচ্ছে ট্রাভার্স করার জন্য, এটা আমি কোনোভাবে কমাইতে পারবো না কারণ ট্রাভার্স আমার করতেই হবে, বাট এইটা কিন্তু ছিল আমার কম্পারিজনের জন্য, তাই না? এই এমটা ছিল আমার কম্পারিজনের জন্য। আমি যদি কোনোভাবে এইটাকে 1 এ নিয়ে আসতে পারি বা যদি সবগুলোর জন্য কম্পারিজন করা না লাগে তাহলে আমার কমপ্লেক্সিটি হয়ে যাবে অর্ডার অফ n, শুধুমাত্র n ইন্টু 1। এই এমটা তো ছিল কম্পেয়ার করতেছিলাম তাই,
রাইট? তাহলে দেখেন আমার কমপ্লেক্সিটি কিন্তু কমে যাচ্ছে। এই জন্য আমরা ফোকাস করতেছি জাস্ট ওই সাইডটাতে যে কম্পারিজন কোনোভাবে কমানো যায় কিনা, যে কম্পারিজনের কমপ্লেক্সিটি যেটা অর্ডার অফ এম লাগতেছে ওইটা কমায় আমরা অর্ডার অফ 1 করতে পারি কিনা, বা কনস্ট্যান্ট টাইমে কম্পেয়ার করতে পারি কিনা। এখন কনস্ট্যান্ট টাইমে কম্পেয়ার করা যায় শুধু ইন্টিজার, হ্যাঁ, ইন্টিজার, ফ্লোট, ডাবল, এগুলো হয়তো কনস্ট্যান্ট টাইমে কম্পেয়ার করা যায়, বাট স্ট্রিংকে তো করা যায় না কনস্ট্যান্ট টাইমে কম্পারিজন। সো এই জন্য আমরা স্ট্রিংটাকে এমন একটা ওয়ের মাধ্যমে কাজ করব, এমন একটা ওয়েজ করব যার ফলে স্ট্রিংটাকে আমরা ইন্টিজারে নিয়ে আসবো হ্যাশিং ইউজ করে, ঠিক আছে? অর্ডার অফ 1 এ সেটা করবো। আচ্ছা, এখন স্ট্রিংকে ইন্টিজারে নিয়ে আসার উপায় অনেকগুলো আছে, মানে আপনি যে কোনো হ্যাশ ফাংশন ইউজ করতে পারেন। আমরা ফার্স্টে বেসিক একটা হ্যাশ ফাংশন ইউজ করব, যদিও এটা খুব একটা ভালো হ্যাশ ফাংশন না। দেখবেন হয়তো এখানে কলিশন আসতেছে। আপনারা জানেন যে হ্যাশিং গুড হ্যাশ ফাংশন হওয়ার জন্য কি হইতে হয়, লেস কলিশন হইতে হয়, তারপর খুব বেশি কমপ্লেক্স ক্যালকুলেশন হওয়া যাবে না, জানেন আপনারা অলরেডি। সো আজকে প্রথমে যে হ্যাশ ফাংশনটা দেখবো খুব স্ট্রেট ফরওয়ার্ড হ্যাশ ফাংশন। সো আমরা যেটা করবো, মনে করেন আপনার কাছে টেক্সট আছে, টেক্সটের মধ্যে আছে হচ্ছে সে এ বি সি ডি, এ বি সি ই, ঠিক আছে? এখন আমরা এইগুলাকে তো মানে নিউমেরিক ভ্যালুতে কনভার্ট করতে হবে। এখন ধরেন আমি জানি এর জন্য ভ্যালু হচ্ছে 97, আস্কি ভ্যালু আর কি, বি এর আস্কি ভ্যালু 98, সি এর কত, ডি এর কত, এরকম মনে করেন আমার কাছে জে পর্যন্ত, এফ জি এইচ আই জে। আচ্ছা, এটাকে বলতেছি ডোমেইন। ধরেন আপনাকে বলা হলো আপনার টেক্সটের মধ্যে ম্যাক্সিমাম এ থেকে জে পর্যন্ত ভ্যালুই থাকতে পারে, এর বেশি কোনো ভ্যালু থাকবে না। সো আপনি জাস্ট এই কয়টাকে ম্যাপিং করে নিলেই হলো ইন্টিজার ভ্যালু দিয়ে। সো আর কোনোগুলো তখন আর লাগবে না। এটা হচ্ছে ডোমেইন, মানে বলা হচ্ছে যে আপনার টেক্সটের মধ্যে ম্যাক্সিমাম এই কয়টা ক্যারেক্টারই থাকতে পারে, এ টু জে, এর বাইরে কোনো ক্যারেক্টার থাকবে না। সো তখন আপনার ডোমেইন সাইজ হচ্ছে 10, এখানে 10টা ক্যারেক্টার আছে, আপনার ডোমেইন সাইজ হচ্ছে 10। ওকে, এখন দেখেন এর ভ্যালু তো 97 আমরা জানি। ধরেন আমরা 97 তো বড় ক্যালকুলেশন হবে, আমরা একটু ছোট করে নিই। এ কে 1 দিয়ে চিন্তা করব, বি কে 2 দিয়ে চিন্তা করব, সি কে 3 দিয়ে চিন্তা করব, ডি কে 4, ই কে 5, এফ কে 6, জি কে 7, এইচ কে 8, আই কে 9, জে কে 10 দিয়ে চিন্তা করব। এখন যদি একটা স্ট্রিং দেওয়া হয় এবং তার হ্যাশ ভ্যালু বের করতে বলা হয়, তাহলে আপনাকে স্ট্রিং দিলাম আমি হচ্ছে এ সি বি ডি, আর তাহলে আমরা এইটার হ্যাশ ভ্যালু হবে হচ্ছে, তাহলে এইচ অফ এ সি বি ডি করবো হচ্ছে আমরা এটা, এ এর ভ্যালুটা কত 1, সি এর ভ্যালুটা কত 3, বি এর ভ্যালুটা কত জানো, বি এর ভ্যালু, বি কই, বি এর ভ্যালু হচ্ছে 2, আর ডি এর ভ্যালু হচ্ছে 4। ঠিক আছে, তাহলে যোগ করলে কত হয়, 4 আর 3 7, 8 9 10। তার মানে দেখেন এই যে এসিবিডির হ্যাশ ভ্যালু হচ্ছে এইটা। এখন আমরা মনে হতে পারে যে স্যার আমরা তো প্রতিটার জন্য একটা করে ক্যারেক্টার যোগ করলাম, তাহলে এই হ্যাশ ভ্যালু বের করতে তো অর্ডার অফ এমই লাগলো, মানে একটা জন্য হ্যাশ ভ্যালু বের করতে অর্ডার অফ এম লাগছে। ইটস ট্রু, ঠিক আছে, আপনি যেটা চিন্তা করতেছেন এটা সত্যি যে আমরা প্রতিটার জন্যই একটা করে ক্যালকুলেট করতেছি এবং অর্ডার অফ এমই এখানে লাগতেছে। এটাকে কিভাবে রিডিউস করা যায়, এটা রিডিউস করার একটা ছোট্ট উপায় আছে। উপায়টা কি, উপায়টা একটু দেখে আসি। উপায়টা হচ্ছে, মনে করেন আপনাকে আমি একটা স্ট্রিং দিলাম, সেটা হচ্ছে এ বি সি ই এফ ডি, এরকম কিছু একটা স্ট্রিং দিলাম। আপনাকে এখন বললাম যে এখান থেকে প্রতি 3টা করে করে আপনি অ্যান্সার ক্যালকুলেট করবেন, মানে প্রতি 3টা করে হ্যাশ ভ্যালু ক্যালকুলেট করবেন। সো ফার্স্ট আপনি নেবেন প্রথম 3টা, এই তিনটা হ্যাশ ভ্যালু বের করবেন। বের করেন আপনি এ বি সি। এখন দেখেন যখন আপনি প্রথম 3টার জন্য বের করতেছেন তখন কিন্তু আপনার পুরোটার জন্য লিখা লাগবে। এ এর জন্য ভ্যালু হচ্ছে 1, বি এর জন্য ভ্যালু হচ্ছে 2, সি এর জন্য ভ্যালু হচ্ছে 3। তাহলে 4 আর 3 3 আর 2 5 আর 1 6। তাহলে এ বি সি এর জন্য ভ্যালুটা হচ্ছে গিয়ে হ্যাশ ভ্যালুটা হচ্ছে 6। আচ্ছা, পরের 3টা নেই তো, পরের 3টা হচ্ছে বি সি আর ই। দেখেন এখানে যেটা করব, আমরা আগের অ্যান্সারটা ইউজ করব। আগের অ্যান্সারটা কিভাবে ইউজ করতে পারি, দেখেন আমি নিচ্ছি পরের এই 3টা, তাই না? আমার এ বি সির পর তো অ্যান্সার ছিল 6, হ্যাঁ, 6 থেকে আমি কাকে বাদ দিচ্ছি, এ কে বাদ দিচ্ছি। এর ভ্যালুটা কত, এর ভ্যালু হচ্ছে 1। কাকে যোগ করতেছি, ই কে যোগ করতেছি, ই এর ভ্যালুটা কত 5। তাহলে দেখেন আমি যেটা পেলাম আর কি, এখন 5 আর 6 11 10। দেখেন এই পার্টটা যদি আমি ম্যানুয়ালি একটা একটা করেও করতাম তাহলে ভ্যালু 10 আসতো,
যখন আমি আগের অ্যান্সারটা ইউজ করে অ্যান্সারটা কাজ করা ট্রাই করতেছি, সেটার অ্যান্সারটা কিন্তু 10ই আসছে। ওকে, এই যে পার্টটা আমি করলাম এখানে, এই পার্টটাকে বলতেছি আমরা রোলিং হ্যাশ। মানে আগের অ্যান্সারটা ইউজ করে আমরা নতুন হ্যাশ ক্যালকুলেট করতেছি, রোলিং হ্যাশ। সিম্পলি দেখেন, আপনার জন্য পরেরটাও ইজি। পরেরটা যদি আপনি চিন্তা করেন যে পরের হ্যাশ ভ্যালুটা কিভাবে বের করবো, এইচ অফ সিইএফ, হ্যাঁ, আপনি জাস্ট সিম্পলি আগের অ্যান্সার দিয়ে তাকাবেন। সিইএফ আগের অ্যান্সারটা কত ছিল? 10। আগের অ্যান্সার থেকে কাকে বাদ দিছি? বিকে বাদ দিছি। বিকে বাদ দেওয়া মানে ভ্যালু কত? 2 বাদ দেওয়া। কাকে যোগ করছি? এফকে যোগ করছি। এফকে যোগ করার মানে কত কি? 6কে যোগ করা। তাহলে যোগ করি, কত হলো? তাহলে 16 আর বিয়োগ 2 14 থাকলো। দেখেন আমি সিইএফ যদি আলাদা আলাদা লিখতাম, সি এর জন্য ভ্যালু হচ্ছে 3, ই এর জন্য হচ্ছে 5, এটার জন্য হচ্ছে 6, তাহলে কিন্তু আলটিমেটলি 14ই আসতো। হ্যাঁ, কিন্তু আমরা যেটা করতেছি আগের অ্যান্সারটা আমরা ইউজ করতেছি। এটা অনেক বেশি এফিশিয়েন্ট হবে যখন আপনি খুব বড় লেন্থ নিয়ে কাজ করবেন। জাস্ট একটা বাদ দিচ্ছেন আর একটা যোগ করতেছেন, জাস্ট দুইটা ভ্যালুর জন্য যোগ করা লাগবে, আর বাকি সব আগের অ্যান্সার থেকে আসবে আপনার অ্যান্সার। ওকে, সো এরপরে দেখেন যদি আমি লিখি এইচ অফ, পরেরটা ক্যালকুলেট করি, ইএফডি। ইএফডি, আচ্ছা ইএফডি তার মানে এই পার্টটা কমন। 14, কাকে বাদ দিচ্ছি? সি কে বাদ দিচ্ছি। সি এর জন্য ভ্যালু হচ্ছে 3, কাকে যোগ করতেছি? ডি কে, +4, তাহলে কত হয়? 15। দেখেন এটা যদি আমি আলাদা আলাদা করতাম, যে এটার জন্য হচ্ছে 5, এটার জন্য হচ্ছে 6, এটার জন্য হচ্ছে 4, আলটিমেটলি কিন্তু 15ই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই যে পার্টগুলো এখানে করলাম, যে আগের ভ্যালু ইউজ করে কাজ করা, এই ভ্যালুটা এখান থেকে আসছে, এই 14 এখান থেকে আসছে, এই 10 এখান থেকে আসছে, এই 6 আসছে এখান থেকে। ঠিক আছে, আগের ভ্যালু ইউজ করে যখন কাজ করতেছি আমরা, তো এটাকে বলতেছি হচ্ছে রোলিং হ্যাশ। ঠিক আছে, এই রোলিং হ্যাশ যদি আমরা ইউজ করতে পারি, তাহলে শুধু প্রথমটার জন্যই অর্ডার অফ এম লাগবে, পরেরগুলোর জন্য কিন্তু অর্ডার অফ এম লাগবে না, পরেরগুলোর জন্য হয়ে যাবে অর্ডার অফ 1। আপনি সিম্পলি আগের অ্যান্সারটা ইউজ করে কাজ করে ফেলতে পারতেছেন, আপনার ক্যারেক্টার বাই ক্যারেক্টার ধরে ধরে হ্যাশ ভ্যালু ক্যালকুলেট করা লাগতেছে না আর। রোলিং হ্যাশের পার্টটা কি বুঝছেন যে কিভাবে করলাম আগের অ্যান্সার ইউজ করে? জি স্যার। স্যার ক্যারেক্টারের ভ্যালুগুলো কি দেওয়া থাকবে? দেয়া থাকবে, বা আপনি ধরেও নিতে পারেন। ঠিক আছে, আপনি যে সিম্পলি এরকম, যে আমি যেটা ধরছি এরকম ধরে নিতে পারেন, নর্মালি দেওয়া থাকে। ঠিক আছে, আপনি মানে যখন যদি পরীক্ষার কথা বলেন তাহলে দেওয়া থাকবে, বা আপনি যদি বলেন নিজে কোড করব, নিজের মতো নিজে অ্যাজ এ প্রোগ্রামার আমি একটা হ্যাশিং ভ্যালু ক্যালকুলেট করছি, সেক্ষেত্রে আপনি নিজের মতো ধরে নিতে পারেন। ঠিক আছে, যেমন আমি ধরে নিছি এখানে এ হচ্ছে 1, B2 এন্ড সো অন। ওকে, সো স্যার এটা বুঝতে তো পারছি স্যার, কিন্তু মানে বিশেষ হইতেছে না এটা কিভাবে কাজ করতেছে। কেন? মানে মানে স্যার এদিকে কি যদি আমার সিকোয়েন্সিয়াল ভ্যালু না থাকতো আর এবিসিডি যদি সর্টেড না থাকতো তাহলেও কাজ করতো স্যার? হ্যাঁ, কাজ করতো। ধরেন আপনি একটা এক্সাম্পল আমাকে বলেন, আমি প্রুফ করাই। ধরেন এ এর ভ্যালু কি দিব? ধরুন 5টা ধরি, এ বি সি ডি ই এফ জি, তারপর মনে করেন আরো 2টা নিলাম, এইচ আই জে। বলেন তো ফাতিন, এর ভ্যালু কি দিতে পারি? স্যার 10 দেন স্যার, 10 আচ্ছা সামথিং, মানে আচ্ছা ঠিক আছে, র্যান্ডমলি বা কিছু। আচ্ছা 15, সে 12, 11, 18, 20, 2, 3, 9, 8। ঠিক আছে, সবগুলো কিন্তু র্যান্ডম। কোনোটা কি ওভারল্যাপ হয়েছে না সব ইউনিক? না স্যার। সব ইউনিক। ঠিক আছে, এখন মনে করেন আমার কাছে একটা ফাংশন আছে, সে বা সে আমি এ দিয়ে শুরু না করি, জে জি এফ এ বি জি। ঠিক আছে, এটা নিতে পারি? জি স্যার। আচ্ছা চলেন এটা শুরু করি। কয় লেন্থ করে ধরবো? 3 লেন্থ আর 4 লেন্থ? এটাও তো স্যার মানে যত বড় লেন্থ ধরবো তত কাজ কম করতে হবে হ্যাঁ, না? তত কাজ কম, মানে ওটা প্যাটার্নের উপর ডিপেন্ড করে, প্যাটার্ন কতটুকু আছে। হ্যাঁ, এখন ধরেন প্যাটার্ন যদি 4 লেন্থ হয় তাহলে 4 লেন্থ করে নিব। সে আমি এখানে 4 লেন্থ করেই নেই। ঠিক আছে, প্রথমটা 4 লেন্থ নিলাম, এই 4টা। তাহলে এইচ অফ জে জি এফ এ, জে এর ভ্যালুটা কত? 8, জি এর ভ্যালুটা কত? 2, এফ এর ভ্যালুটা কত? 20, এ এর ভ্যালুটা কত? 10। তাহলে কত হলো যোগ করলে? 30, 40 না এটা? 40, 30 আর 38, 40। ওকে, সো এর পরেরটা যখন নিব, পরেরটা কিন্তু জেটা বাদ যাবে, তাই না? জে বাদ যাবে আর বিটা যোগ হবে। আচ্ছা, তাহলে জি এফ এ বি, তাহলে দেখেন আগের অ্যান্সারটা ইউজ করতেছি,
40 কাকে বাদ দিছি জে কে বাদ দিছি জে এর J ভ্যালু কে। কত ছিল 8 স্যার। জে এর ভ্যালু ছিল 8 যোগ করতেছি কাকে বি কে বি এর ভ্যালুটা কত 15 কত হয় বলেন তো 40 বিয়োগ 8 8 দুগুণে ছিল 7 47 হয় মনে হয় 47 47 হয় তাই তো সো দেখেন আপনি যদি এটাকে আলাদা আলাদা যোগ করতাম আমরা তাহলেও 47ই হইতো কিরকম জি এর জন্য কত জি এর জন্য হচ্ছে গিয়ে 2 এফ এর জন্য কত এফ এর জন্য হচ্ছে 20 এ এর জন্য হচ্ছে 10 বি এর জন্য হচ্ছে 15 যোগ করলে কত হচ্ছে ও 2 স্যার মানে এটা জাস্ট এই প্যাটার্নটার জন্য মানে একটু অংশ জি এফ এ বি যোগফল স্যার। হ্যাঁ 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 আমি স্যার মনে করতেছিলাম মানে এট দ্য এন্ড আমি পুরো এই স্ট্রিং এর ভ্যালু পেয়ে না না পুরো স্ট্রিং না এটা প্যাটার্নের ম্যাচিং এর জন্য প্যাটার্নের জন্য শুধুমাত্র ও জি স্যার তাহলে ঠিক আছে। এ বি জি এটা যদি ক্যালকুলেট করি তাহলে আমি হচ্ছে আগের অ্যান্সারটা ইউজ করতেছি 47 বাদ দিব জি কে জি এর ভ্যালুটা কত জি এর ভ্যালু হচ্ছে 2 যোগ করব আরেকটা জি কে এটার ভ্যালু 2 তার মানে 47 থাকতেছে এটা দেখবেন 47ই হবে ঠিক আছে একটা কর্নার কেস চলে আসছে অলরেডি বাট কর্নার কেস নিয়ে পরে কথা বলতেছি ঠিক আছে একটা কর্নার কেস দেখছেন যে দুইটা প্যাটার্নের জন্য আমরা ভ্যালু আসলে একই পাচ্ছি হ্যাঁ এটাই কর্নার কেস এই কর্নার কেসটা আমরা পরে হ্যান্ডেল করতেছি এই কর্নার কেসের জন্য আমরা একটা গুড হ্যাশ ফাংশন ইউজ করব এটা গুড হ্যাশ ফাংশন না এটা জাস্ট আইডিয়াটা বোঝাচ্ছি যে আইডিয়াটা কিভাবে কাজ করে এবার চলো আমরা র্যাবিন কাপে ফেরত যাই তো আমরা এখন পর্যন্ত বুঝলাম যে আসলে কিভাবে কাজ করে মানে কিভাবে আমরা রোলিং হ্যাশটা ক্যালকুলেট করবো এটা বুঝলাম আমরা তার মানে হ্যাশ ক্যালকুলেট করার কমপ্লেক্সিটি আমরা অর্ডার অফ 1 এ নিয়ে আসতে পারতেছি এবার চলেন আমরা জাস্ট একটা এক্সাম্পল করি যেটা আমরা দেখি আসলে কিভাবে কাজ করে তাহলে আমরা টেক্সট নিলাম হচ্ছে এ বি সি ডি এ বি সি ই তারপর মনে করে নিলাম একটা হচ্ছে এফ ডি ওকে এখন আমরা তো জানি ভ্যালুগুলো কি কি এ এর জন্য 1 বি এর জন্য 2 সি এর জন্য 3 ডি এর জন্য 4 ই এর জন্য 5 এফ এর জন্য 6 জি এর জন্য 7 এইচ এর জন্য 8 আই এর জন্য 9 জে এর জন্য 10 এটা ছিল আমাদের যে প্রত্যেক ক্যারেক্টার মানে ক্যারেক্টারকে কি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি ওকে আর মনে করেন আপনার কাছে একটা প্যাটার্ন আছে প্যাটার্ন বা সাবস্ট্রিং আছে সেটা হচ্ছে বিইসি বিইসি বা বিসিই চিন্তা করি আমরা কন্ট্রোল জেড বিসিই চিন্তা করতেছি আমরা এখন দেখব যে আমাদের কাছে এই বিসিই প্রেজেন্ট কিনা বিসি আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রেজেন্ট বাট আমরা আসলে দেখি অ্যালগরিদমিক ভাষায় আসলে কি বলে সো আমরা ফার্স্টে ক্যালকুলেট করি এইচ অফ প্যাটার্ন প্যাটার্নের হ্যাশটা আসলে কি প্যাটার্নের হ্যাশটা হচ্ছে বি এর জন্য 2 সি এর জন্য হচ্ছে 3 ই এর জন্য হচ্ছে 5 তাহলে যোগ করলে হয় হচ্ছে 10 এটা হচ্ছে আমার প্যাটার্নের হ্যাশ ঠিক আছে বিসিই এটা হচ্ছে প্যাটার্নের হ্যাশ এবার চেক করি আমরা হচ্ছে টেক্সট থেকে 3টা করে নিব তাই না প্রথম থেকে 3টা নিলাম এইচ অফ এবিসি নিব ফার্স্টে এইচ অফ এবিসি নিচ্ছি ক্যালকুলেট করি এর জন্য ভ্যালুটা হচ্ছে 1 শুধুমাত্র প্রথমের জন্য ক্যালকুলেট করব পরেরগুলো আগের অ্যান্সারটা ইউজ করব প্যাটার্নে যদি 4টা ক্যারেক্টার না থাকে তাহলে কি আমরা 4টা করে নিব না প্যাটার্ন যদি 4টা থাকে তাহলে 4টা করে নিব হ্যাঁ প্যাটার্ন যত লেন্থের অত লেন্থের আমরা হচ্ছে টেক্সট থেকে যত লেন্থের অত লেন্থ হ্যাঁ রাইট সো 1 বি এর জন্য 2 সি এর জন্য হচ্ছে 3 তাহলে কত হলো 3 আর 2 5 আর 1 6 দেখেন এই যে আমি বের করলাম এবার চেক করব এই যে হ্যাশ এটার সাথে কি এইচ অফ প্যাটার্ন ম্যাচ করে কিনা ইজ নট ইকুয়াল টু এইচ অফ প্যাটার্ন এটা কিন্তু ম্যাচ করে নাই তাই লিখছি ইজ নট ইকুয়াল টু এইচ অফ প্যাটার্ন এটা ম্যাচ করতেছে না প্যাটার্নের হ্যাশ হচ্ছে 10 এটার হ্যাশ হচ্ছে 6 তখন আমি বুঝলাম যে আসলে এটা ম্যাচ না বা এটা আসলে ম্যাচ করতেছে না আমার সাথে আচ্ছা তাহলে পরেরটা চেক করি এখন পরেরটা নেই পরেরটা কি বিসিডি পরের 3টা কনজিকিউটিভগুলা বিসিডি এটা ক্যালকুলেট করি বিসিডি মানে হচ্ছে আগেরটা আমি যোগ রাখলাম ফার্স্ট অ্যান্সার এ কে বাদ দিছি তাহলে -1 ডি কে যোগ করছি তাহলে +4 ঠিক আছে কত হয় এটা 10 9 হবে এটা 9 হুইচ ইজ নট ইকুয়াল টু এইচ অফ প্যাটার্ন এটাও ম্যাচ করলো না আমরা জাস্ট প্যাটার্নের ভ্যালুর সাথে ম্যাচ করতেছি এই ভ্যালু আর এই ভ্যালু ম্যাচ করে নাই এরপর চেক করি এইচ অফ সিডিএ পরের 3টা এই যে এই পরের 3টা জাস্ট অন্য একটু কালি দিয়ে দেখাই এটা হচ্ছে এই পরের 3টা ঠিক আছে এখন এই 3টা যখন আমরা ম্যাচ করতেছি দেখেন এটা হচ্ছে 9 আগের অ্যান্সারটা বাদ দিচ্ছি বি কে
বি এর জন্য ভ্যালু 2, যোগ করতেছি এ কে, এর জন্য ভ্যালু 1, তাহলে এটা হবে হচ্ছে 8, which is not equal to h of pattern. ঠিক আছে, সো এরপর দেখি DAB, পরেরটা হচ্ছে DAB আছে, h of DAB, এটাও সিমিলারলি আগের অ্যান্সারটা ইউজ করব, বাদ দিচ্ছি সি কে, সি এর ভ্যালু হচ্ছে 3, বি কে, বি এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এটা হয় 7, 8 আর 2 10, 7, which is not equal to h of pattern. এটাও প্যাটার্নের সাথে ম্যাচ করতেছে না। আচ্ছা, তারপরে নিব হচ্ছে DAB নিচে, তাই না? তাহলে এবার ABC। আচ্ছা, h of ABC, যখন ABC নিয়ে কাজ করতেছি আগের অ্যান্সারটা ইউজ করলাম, ডি কে বাদ দিই, ডি এর ভ্যালু ছিল 4, সি কে যোগ করি 7, মানে সি এর জন্য হচ্ছে 3, তাহলে এটা হয় হচ্ছে 6, which is not equal to h of pattern. ঠিক আছে, এরপরে নিব এবিসিও তো নিয়ে ফেললাম, এবার বিসিই। আচ্ছা, h of দেখি বিসিই, দেখি এটা ম্যাচ করে কিনা আমাদের অ্যান্সারের সাথে। সো 6 আগের অ্যান্সার, বাদ দিছি এ কে, যোগ করতেছি ই কে, ই হচ্ছে 5, তাহলে এটা হয় হচ্ছে 10, which is equal to h of pattern. তার মানে আমি বুঝলাম এই যে এখানে একটা হিট হয়েছে, হিট, তার মানে এখানে আমরা একটা ম্যাচ পাইছি। ঠিক আছে, একটা ম্যাচ পাইলাম যে এই পার্টটা একটা হিট হইলো আমাদের। আচ্ছা, এরপরটা আবার যাই সামনে যে আরো ম্যাচ আছে কিনা। এরপর নিব সিইএফ, সিইএফ, তাহলে h of CEF ইকুয়াল টু 10, বাদ দিব বি কে, বি হচ্ছে 2, যোগ করব এফ কে, এফ হচ্ছে 6, 16 বিয়োগ 2 হচ্ছে 14, which is not equal to h of pattern. ঠিক আছে, and the last one, লাস্ট তিনটা নিতে পারবো, এরপর আর তিনটা নিতে পারি না আমরা। পরীক্ষা এইভাবেই দেখেন, মানে না পরীক্ষা মানে যেটা আসলে এটা তো আমরা আইডিয়া শিখতেছি, র্যাবিন কাপটা দেখাচ্ছি আমি একটু পরে, ওইভাবেই লিখবেন আর কি র্যাবিন কাপ। ইএফডি, আগের অ্যান্সারটা নেই, সি কে বাদ দিব, সি এর জন্য ভ্যালু হচ্ছে 3, ডি কে যোগ করব 4, 18 থেকে যদি আমি 3 বাদ দিই থাকে হচ্ছে 15, which is not equal to h of pattern. তার মানে আমি কয়টা ম্যাচ পাইলাম এখানে? ম্যাচ পাইছি কয়টা? স্যার একটা ম্যাচ পাইছি, জাস্ট সিম্পলি এই জায়গাতে এসে। এটা ইন্ডেক্স যদি বলা হয় তাহলে এটা হচ্ছে 0 1 2 3 4, 5 নাম্বার ইন্ডেক্সে আমরা ম্যাচ পাইছি, 6 7, আর কোথাও ম্যাচ পাইনি। সো এটা হচ্ছে হিট। এখন এই হচ্ছে অ্যাপ্রোচ, এটা হচ্ছে বেসিক অ্যাপ্রোচ বা বেসিক র্যাবিন কার্ভ। আইডিয়াটা হচ্ছে এভাবে কাজ করে, যে বেসিক র্যাবিন কার্ভ এভাবে কাজ করে। এখন আমরা হ্যাশিং যখন পড়তেছি, আপনারা অলরেডি জানেন হ্যাশিং এর একটা বিশাল সমস্যা আছে। সমস্যাটা কি? হ্যাশিং যেন কি হয়? হ্যাশিং এর একটা সমস্যা আছে যেটা আমরা পড়ছি, কলিশন হয়। এখন তাহলে আমরা তো এখন এই পর্যন্ত কোনো কলিশন দেখি নাই, যদিও আমরা একটু আগে একটা এক্সাম্পল মানে এক্সাম্পল দেখতে যে কলিশন দেখা ফেলছিলাম, এই যে এখানে একটা কলিশন দেখা ফেলছিলাম। এখন দেখি একটা কলিশন সহ সেটা করার ট্রাই করি, দেখি যে কলিশন হচ্ছে আসলে আমরা বুঝতে পারতেছি কিনা। চলেন স্যার। জি জি বলেন। স্যার, টেক্সট আর প্যাটার্ন যখন পেয়ে যাব তারপরেও কি হ্যাচিংটা দেখানোর দরকার আছে? যদি বলা থাকে যে ম্যাচ আছে কিনা, সেই ক্ষেত্রে দেখানো দরকার নাই। কিন্তু যদি বলা থাকে যে ম্যাচ আছে কিনা এবং থাকলে কোন কোন ইন্ডেক্সে আছে, সেই ক্ষেত্রে দেখাইতে হবে। কারণ এমন হতে পারে যে মাল্টিপল জায়গায় ওই স্ট্রিংটা অকার করে, হইতে পারে না এটা, যে ওই সাবস্ট্রিংটা ওই প্যাটার্নটা মাল্টিপল জায়গায় আছে, সেই ক্ষেত্রে দেখাইতে হবে বারবার। ওকে, সো এবার চলেন আমরা একটা হ্যাশিং সহ কিছু একটা মানে কলিশন সহ একটা জিনিস দেখি। মনে করেন আমরা ইন্ডেক্সের কথা বললে হচ্ছে কি এইভাবে করে দেখাতে হবে আর কি। জি, যে কোন কোন ইন্ডেক্সে আছে কোন কোন এরকম বলা index? থাকে, হ্যাঁ, কোথায় কোথায় ম্যাচিং। আর যদি শুধু জিজ্ঞেস করে যে ম্যাচ আছে কিনা, তাহলে যখন একবার হিট পেয়ে যাবেন, ফাইন, হ্যাঁ ম্যাচ আছে, অ্যান্সার ইজ ট্রু। ওকে, সো এমনও হইতে পারে যে আপনি পুরোটা ট্রাভার্স করছেন, কোথাও ম্যাচ পান নাই, এটাও কেস হইতে পারে। সো এবার চলুন আমরা টেক্সটায় যাই। স্যার এটা তো অনেকটা টকের কথা মনে করা যাইতেছে স্যার। কেন? স্যার টকেও তো স্যার এমন হ্যাঁ স্ট্রিং প্যাটার্ন ম্যাচিং করছি স্যার। আচ্ছা, এ বি সি ই ডি, হ্যাঁ টকে ম্যাচিং আছে, বাট অ্যালগরিদম ইজ লাভ। ঠিক আছে, সবকিছু তো লাভ হয় না। জি স্যার, ওইদিকে স্যার নিজে করে নিতে হয় স্যার একটা ডায়াগ্রাম। আচ্ছা, মনে করেন এরকম একটা টেক্সট আছে আপনার কাছে, আর প্যাটার্নটা আছে হচ্ছে এরকম বিইসি। ওকে, এটা আমাদের প্যাটার্ন।
তাহলে আমরা আগের মতো করে ভ্যালুগুলো চিন্তা করি। জাস্ট আমি আবার লিখি এখানে এ 2 3 4 ই 5, বাকিগুলো লিখলাম না, এগুলো লিখে রাখলাম এই মনে করেন যে পর্যন্ত আছে এরকম। ঠিক আছে, সো আমরা ফার্স্টে বের করি এইচ অফ প্যাটার্ন। এইচ অফ প্যাটার্ন হচ্ছে গিয়ে বি এর জন্য 2, ই এর জন্য 5, সি এর জন্য 3, এটা হবে 10। এটা তো আমরা আগেই দেখছি। ওকে, এখন দেখেন তাহলে প্রথমে তিনটা নিই, এই তিনটা এবিসি, এইচ অফ এ বি সি। শুধুমাত্র প্রথমের জন্য ক্যালকুলেট করবো পুরোটা, কারণ আগের কোনো অ্যান্সার নাই এখানে। এ হচ্ছে 1, বি 2, সি হচ্ছে 3, যোগ করলে 3 আর 2 5 হয় 6। আচ্ছা, পাইলাম আমরা অ্যান্সার। পরে নিলাম হচ্ছে, একটু খেয়াল করেন মনোযোগ দিয়ে, পরে পেয়েছি হচ্ছে বিসিই। তাহলে 6 থেকে বাদ দিব এ কে, এর জন্য ভ্যালু হচ্ছে 1, যোগ করছি ই কে, ই এর জন্য ভ্যালু হচ্ছে 5, কত আসে 10। যেটা এটা হচ্ছে ম্যাচ করতেছে না এইচ অফ প্যাটার্নের সাথে, বাট বলেন তো এটা কি ম্যাচ করে নাকি ম্যাচ করে নাই? করছে স্যার। তাহলে এইচ অফ প্যাটার্নের সাথে ম্যাচ করে, কিন্তু বলেন তো আমার প্যাটার্ন যেটা আর এইটা যেটা, দুটা কি সেম? না স্যার, না স্যার। সো দুইটা কিন্তু সেম না। এই হিটগুলাকে বলা হয় স্পিউরিয়াস হিট। ঠিক আছে, এই হিটগুলোকে বলা হয় স্পুরিয়াস বা স্পিউরিয়াস হিট বলা হয়। এই জন্য আমরা যেটা করি, আমরা হচ্ছে একটা হিট হওয়া সত্ত্বেও যখন দেখবো যে প্যাটার্ন ম্যাচ করতেছে, প্যাটার্নের সাথে প্যাটার্ন হ্যাশ ভ্যালুর সাথে ম্যাচ করতেছে, আমরা তখনই শিওরলি বলবো না যে এইটা আমাদের হিট। যখন দেখবো হ্যাশ ভ্যালু ম্যাচ করছে, এরপর আমরা যেটা করব, আমরা সিম্পলি দুইটাকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার চেক করবো। একটা হচ্ছে বিসিই আর আমাদের কাছে প্যাটার্ন হচ্ছে বিইসি। এটা হচ্ছে টেক্সটের সাবস্ট্রিং আর এটা হচ্ছে আমাদের প্যাটার্ন। এই দুটাকে আমরা তখন আবার ক্যারেক্টার বাই ক্যারেক্টার চেক করব। সো চেক করি ফার্স্টে, বিবি কি ম্যাচ করে, করতেছে। সিই কি ম্যাচ করে, নো। তার মানে এটা কিন্তু আমাদের একটা স্পিউরিয়াস হিট। তার মানে যেটা বললাম, আমাদের যদি হ্যাশ ভ্যালু ম্যাচও করে, আমরা ডিসিশন দিব না যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাশ ভ্যালু ম্যাচ করলেও আমরা যেটা করব, যেই দুইটার হ্যাশ ভ্যালু ম্যাচ করছে, এটা হচ্ছে প্যাটার্ন আর এটা হচ্ছে এই সাবস্ট্রিংটার, তখন এই দুটাকে আবার ক্যারেক্টার বাই ক্যারেক্টার চেক করব যে এটা আসলেই হিট কিনা, নাকি এটা একটা স্পিউরিয়াস হিট। ওকে, এখন দেখেন পরে যদি সামনে আগাই আমি, তার মানে এটা তো স্পিউরিয়াস হিট বুঝলাম কি হবে, ক্যারেক্টার বাই ক্যারেক্টার কম্পেয়ার করার পরে, যেটা স্পিউরিয়াস হিট, যে ম্যাচ করতেছে না আসলে। আচ্ছা, এবার একটু সামনে আগাই, পরেরটা চিন্তা করি। এইচ অফ সিইডি, তাহলে বি বাদ যাবে 10 থেকে, বি বাদ যাচ্ছে, বি হচ্ছে 2, যোগ হবে হচ্ছে ডি, ডি এর জন্য ভ্যালু হচ্ছে 4, কত হয় 14 বিয়োগ 8 হচ্ছে 12। সো হুইচ ইজ নট ইকুয়াল টু এইচ অফ প্যাটার্ন। সমান না হলে কোনো সমস্যা নেই, সমান না হলে তো নাই, এটা আমরা শিওরলি বুঝে গেলাম। সমান না হলে কখনই, এমন কখনো হবে না যে দুইটা আসলে দেখতে সেম বাট সমান রেজাল্ট আসতেছে না, এটা কখনই হবে না। দুটো যদি সেম দেখতে হয়, দুইটা স্ট্রিং যদি সেম হয়, তার হ্যাশ ভ্যালু অবশ্যই সেম হবে। হ্যাঁ, কিন্তু দুইটা হ্যাশ ভ্যালু সেম না হলেও, বা দুইটা স্ট্রিং দেখতে সেম না হলেও হ্যাশ ভ্যালু সেম হইতে পারে। সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলতেছি স্পিউরিয়াস হিট। তখন আমরা ক্যারেক্টার বাই ক্যারেক্টার চেক করে পরে কনফার্ম হবো যে আসলেই ম্যাচ করে কিনা। ঠিক আছে, সো মানে এটা বেসিক্যালি আপনার ক্যারেক্টার বাই ক্যারেক্টার চেক করাটা কমাই দিবে, কিন্তু একটা ওয়ার্স্ট কেস আমি একটু পরে বলতেছি। তারপর হচ্ছে এটা ইডিএ। ইডি এর ফুল ফর্ম হচ্ছে এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস। এটা মেশিন লার্নিং এর একটা বলা হয় ইডিএ, এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস। আচ্ছা, তো আমরা 12 বাদ দিচ্ছি কাকে, সি কে 3, যোগ করতেছি এ কে 1, 13, 10 থাকবে। এটা দেখেন, এটা কত আসছে, 10 না? 10 কিন্তু এমনি আসা উচিত, এটা 5 4 1। এটা কিন্তু আমাদের হ্যাশ ভ্যালুর সাথে ম্যাচ করে, আমাদের প্যাটার্নে যে হ্যাশ ওর সাথে ম্যাচ করতেছে। এইচ অফ প্যাটার্ন ম্যাচ করে। এখন আপনি কি বলবেন এটাও হিট? এই হিট বলার আগে আপনাকে আগে চিন্তা করতে হবে ক্যারেক্টার বাই ক্যারেক্টার। ইডিএ আমাদের প্যাটার্ন হচ্ছে বিইসি, দেখলাম ম্যাচ করে কিনা, না ম্যাচ করতেছে না, তাহলে এটাও একটা স্পিউরিয়াস হিট। যখন দেখবো ম্যাচ করতেছে না, সে মানে হ্যাশ ভ্যালু সেম বাট ম্যাচ করতেছে না, সেটা হচ্ছে একটা স্পিউরিয়াস হিট। তারপরটা হচ্ছে ইডিএ হলো আমাদের, এরপর ডিএবি, এইচ অফ ডিএবি, ডি এর জন্য ভ্যালুটা হচ্ছে কি কত, সরি আগের অ্যান্সারটা নিব, ই কে বাদ দিব, ই এর জন্য 5, বি কে যোগ করব 12, 12 থেকে যদি 5 বাদ দিই থাকে 7, হুইচ ইজ নট ইকুয়াল টু এইচ অফ প্যাটার্ন, ম্যাচ 9। আচ্ছা, এরপর হচ্ছে
ডিএবি চলে যাওয়ার পর এটা হচ্ছে এবি। আচ্ছা, ডিএবি ছিল এতটুকু, এবার হচ্ছে এবিই, এইচ অফ এবিই। এটা কত দেখি, আগের অ্যান্সার নিলাম, ডি এর জন্য বাদ দিলাম 4কে, সি এর জন্য যোগ করলাম, এটা হবে হচ্ছে 6, which is not equal to h of pattern and finally h of BEC। এরপর আর কাউকে নিতে পারবো না আমরা, সেই জন্য ফাইনালি বললাম। সো 6 বাদ দিব হচ্ছে 1, যোগ করব হচ্ছে কাকে, সি কে। সি হচ্ছে কত, আমরা কি ঠিক ঠিক লিখতে? 3 আচ্ছা, এটা কি ছিল? স্যার এখানে এর ভ্যালু 5 হবে আগেরটাতে। স্যার 4 প্লাস এটা 5 হবে না? 4 + 5 হবে, রাইট, কারণ ওটা আমি সি ভাবতেছিলাম, ওটা আসলে ই। এটা হবে 5, তাহলে কত হয় এখানে অ্যান্সারটা? 7 7 আর থেকে 3 8 হবে 8 এটা। স্যার। এটা হবে 8, এটা হবে 8। সো আমরা এখান থেকে যে 8 কে নেই, 8 থেকে বাদ দেব 1 কে, কারণ 1 হচ্ছে এর ভ্যালু, আর যোগ করব সি কে। সি এর ভ্যালু কত? 3 স্যার। 3, তাহলে যোগ করলে এটা কত হয়? 10 হবে। সো এটা ম্যাচ করছে এইচ অফ প্যাটার্ন, বাট আমরা শিওরলি বলতে পারবো না এখনই যে আসলে হিট কিনা। আমরা দেখি বিইসি আর প্যাটার্নের হচ্ছে বিইসি। এবার ক্যারেক্টার মিলাই, ম্যাচ করে? হ্যাঁ ম্যাচ করছে, এটা ম্যাচ করতেছে, এটা ম্যাচ করতেছে। সো এখন এটা বলবো এটা একটা হিট। এই হিটটা হচ্ছে এখানে। ওকে, সো দেখছেন দুইটা কিন্তু স্পিউরিয়াস হিটও আছে আমাদের, কিন্তু আমরা একটা হিটও এখানে পাইছি। এখন এই স্পিউরিয়াস হিটগুলো রিডিউস করা যায় কিভাবে, বা এই যদি স্পিউরিয়াস হিট থাকে, ধরেন আমাদের সবগুলোতে স্পিউরিয়াস হিট হইতো, এখানে স্পিউরিয়াস হিট হইছে, এখানেও হইছে, এখানেও হইছে, এখানেও হইছে, এখানে হইলো, এখানে হইলো, এখানে হইলো, সবগুলো যদি স্পিউরিয়াস হিট হয়, সেই ক্ষেত্রে আমার কমপ্লেক্সিটি হয়ে যাবে যেই লাও সেই কত, তাই না? n × m। জি স্যার, এটাই তো চিন্তা। ঠিক আছে, যদি সবগুলো যদি স্পুরিয়াস হিট হয় তাহলে তো আমার কোনো লাভই নেই, মানে আমার যা ছিল তাই থাকতেছে, সবগুলো আমি ক্যারেক্টার চেক করতেছি। এই জন্য এই স্পুরিয়াস হিট কমানোর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার একটা গুড হ্যাশ ফাংশন ইউজ করতে হবে। সো আমি একটা গুড হ্যাশ ফাংশন এখন দেখাই দিচ্ছি, যেটা ইউজ করলে বেসিক্যালি আপনার এই স্পুরিয়াস যে হিটটা দেখতেছেন এটা আসলে হবে না। ঠিক আছে, আমি জাস্ট সিম্পলি বললাম হবে না। সো হবে কিছু কিছু কারণ আছে, বাট ওই কারণটাই পরে আসতেছি। সো মনে করেন আমরা স্পুরিয়াস হিটটা যদি চিন্তা করি, বা একটা যদি গুড হ্যাশ ফাংশন চিন্তা করি, মনে করেন আমার কাছে একটা স্ট্রিং দেওয়া আছে, ধরেন আমি এসিডি চিন্তা করি, এসিডি। ওকে, এর জন্য ভ্যালুটা কত? 1, সি এর জন্য ভ্যালুটা কত? 3, ডি এর জন্য ভ্যালু হচ্ছে গিয়ে 4। আমরা যেটা করব, সবগুলোর সাথে তাদের ডোমেইন সাইজ যেটা, সেটা জাস্ট লিখব আর কি গুণ দিয়ে। ডোমেইন সাইজ হচ্ছে 10, যেহেতু বলছিলাম এ টু জে, আপনি এখানে অন্য কিছু দিতে পারেন, আমি 10 দিচ্ছি ডোমেইন সাইজ ধরে, 10। এবার যেটা করব, এইটার পাওয়ার দিব হচ্ছে 2, মানে সবচেয়ে বড় পাওয়ার, এইটার পাওয়ার হচ্ছে 1, এটার পাওয়ার হচ্ছে 0। ঠিক আছে, দিয়ে তারপর ভ্যালু ক্যালকুলেট করব। এবার এটা যদি যোগ করি আমরা কত হবে? এটা হবে 100, এটা হবে 30, এটা হবে 4, হুইচ ইজ 134। ঠিক আছে, মানে যোগ করার বদলে আমরা যেটা করতেছি আলটিমেটলি সবগুলোকে কনকেট করে দিচ্ছে এখানে। বা সিম্পলি ওই কনকেট কথাটা না বলি, কারণ 10 এর জন্য কনকেট হচ্ছে, বাকিগুলোর জন্য কনকেট নাও হতে পারে। আমরা যেটা করতেছি সিম্পলি সবগুলা ক্যারেক্টার লিখলাম, এই যে ক্যারেক্টারের জন্য ভ্যালুগুলো লিখলাম, লিখার পর ডোমেইন সাইজ দিয়ে গুণ করলাম, আর ডোমেইন সাইজের পাওয়ারটা দিলাম হচ্ছে প্রথমটার জন্য 2, পরেরটার জন্য 1, পরেরটার জন্য হচ্ছে 0। তো আমি যদি এইভাবে চিন্তা করি, ধরেন বলি এটা হচ্ছে এসিডি, যদি চিন্তা করি, মনে করেন এটা ইন্ডেক্স হচ্ছে 1, এটা ইন্ডেক্স 2, ধরে নেন এটা ইন্ডেক্স 3, কিন্তু আমরা 0 থেকে ইন্ডেক্সিং চিন্তা না করলাম, তাহলে আসলে ফর্মুলাটা দাঁড়াচ্ছে, ধরেন এটার নাম হচ্ছে এস, এটার নাম হচ্ছে এস। সো ভ্যালু অফ এস আই ইন্টু ডি টু দি পাওয়ার, ডি হচ্ছে বেসিক্যালি আমাদের ডোমেইন সাইজ, আমাদের এখানে ডোমেইন সাইজ হচ্ছে 10, টু দি পাওয়ার এম হচ্ছে লেন্থ অফ দ্য স্ট্রিং, মাইনাস হচ্ছে আই। ঠিক আছে, এইটা হচ্ছে সামেশন হবে আই ইকুয়াল টু 1 থেকে এম পর্যন্ত। এটা হচ্ছে ফর্মুলা। এম হচ্ছে এটা লেন্থ, এম ইকুয়াল টু লেন্থ অফ এস।
ওকে, তাহলে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে যে আমরা ভ্যালু অফ এস আই ভ্যালুটা নিব ইনটু, ধরেন আমি এটা যদি লিখি তাহলে এর জন্য কি হবে, এর জন্য হবে হচ্ছে 1 ইনটু ডোমেইন সাইজ হচ্ছে 10 আর এম এটা লেন্থ কত, লেন্থ হচ্ছে 3 আর আই এর ভ্যালু হচ্ছে 1, এই যে এখানে 3 - 1 মানে হচ্ছে 2, যোগ করতেছি, এরপরটা যোগ করবো কাকে, সি এর জন্য ভ্যালু হচ্ছে গিয়ে আমাদের 3 ইনটু 10 টু দি পাওয়ার m - 1, m হচ্ছে 3 আর আইটা হচ্ছে 2, তাহলে m 3 - 2 মানে হচ্ছে 1, তারপরটা হচ্ছে ডি এর জন্য কত 4 ইনটু 10 টু দি পাওয়ার m - m মানে 3 - 3 ইকুয়াল টু 0। ওকে, জাস্ট এই ফর্মুলাটা আমরা ইউজ করতেছি এখানে, এই যে এই ফর্মুলাটা আমরা ইউজ করতেছি আজকে এখন। হ্যাঁ, এই ফর্মুলাটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের স্পুরিয়াস যে হিটটা ওইটা একটাও হবে না। জাস্ট আমি মানে খুব ফ্র্যাঙ্কলি মানে খুব কনফিডেন্টলি বললাম যে একটা হিটও আসলে স্পুরিয়াস হিটও হবে না। চলো আমরা এটা প্রুফ দেখি। দেখেই বোঝা যাইতেছে স্যার। তাই দেখে বোঝা যাচ্ছে কেন? স্যার কারণ ধরেন স্যার ডি যদি আগে থাকে মানে প্যাটার্ন তো এসিডি, রাইট, ডি যদি সি এর জায়গায় থাকে হুম, তাহলে তো মানে ম্যাচ করে না। হ্যাঁ, কারণ তখন ডি এর ভ্যালু ভ্যালু তো হয়ে যাবে 30, তাই না? জি স্যার। রাইট, এটাই আসলে অ্যান্সার, যে আসলে যেখানে যেই পজিশনে থাকতেছে সেই জন্য কিন্তু ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, সো এটার জন্য কখনোই কোনো স্পুরিয়াস হিট হবে না। এখন আমরা এইটার জন্য রোলিং হ্যাশ কিভাবে করব? আমরা তো নর্মাল হ্যাশিং জানি, এটার জন্য রোলিং হ্যাশিং তাহলে কিভাবে করব? রোলিং হ্যাশিংটা আমি দেখাই দিই। কারণ রোলিং হ্যাশ না করতে পারলে তো আমাদের আসলে লাভ নাই, আমাদের কমপ্লেক্সিটি কমবে না। সো রোলিং হ্যাশটা করবো আমরা সেইভাবে, মনে করেন লেখা আছে এ বি ডি ই এফ, আমরা 3 লেন্থ নিয়ে কাজ করতেছি, মনে করেন 3 লেন্থ নিয়ে কাজ করতেছি। সো প্রথমটার জন্য শুধু ক্যালকুলেট করবো আমরা, পরেরগুলোর জন্য অ্যান্সারটা ইউজ করব। ধরেন আমি লিখলাম এখানে সে এইচ অফ এ বি ডি মানে হচ্ছে এর জন্য ভ্যালু হচ্ছে 1, বি এর জন্য ভ্যালু হচ্ছে 2, সি এর ডি এর জন্য ভ্যালু হচ্ছে 4 ইন্টু 10 স্কোয়ার ইন্টু 10 টু দি পাওয়ার 1 ইন্টু 10 টু দি পাওয়ার 0, হুইচ ইজ এটা কত 124 হবে। ঠিক আছে, এখন একটু চিন্তা করেন, পরেরটা আমাদের হচ্ছে বিডিই, এইচ অফ বিডিই। ঠিক আছে, প্রথমত আমরা যেটা করব 124 কে নিলাম, একটু মনোযোগ দিন, 124 কে নিলাম, এখান থেকে বাদ দেব কার জন্য ভ্যালুটা, এর জন্য আমরা কত যোগ করছিলাম, এর জন্য আমরা এইটা যোগ করছিলাম, তার মানে এর জন্য ভ্যালুটা হচ্ছে 1 ইন্টু 10 স্কোয়ার। ঠিক আছে, এটা পাইলাম, এটা হচ্ছে এর জন্য ভ্যালু, এটা আমরা পেলাম। এটা কত হয় একটু দেখি, এটা হয় হচ্ছে 24 হয়, তাই না? 24 হয়। এখন দেখেন আমাদের এই যে 24 পাইছি কার জন্য, শুধুমাত্র বিডির জন্য, এই পার্টটার জন্য না, শুধুমাত্র এই পার্টটার জন্য পাইছি, মানে এই পার্টটা রিমেইনিং মানে হচ্ছে এই পার্টটার জন্য আমরা 24 পাইলাম। এবার চিন্তা করেন, তার মানে আমি শুধু এটা পাইছি, আমি এখন পাইলাম হচ্ছে শুধুমাত্র এইটা 2 ইন্টু 10 টু দি পাওয়ার 1 প্লাস 4 ইন্টু 10 টু দি পাওয়ার 0, এটা পাইছি আমরা। কিন্তু আমরা যখন এটা যেন ক্যালকুলেট করব, দেখেন বিডিই যদি আমি ক্যালকুলেট করি, ধরেন আমি আলাদা ক্যালকুলেট করতেছি, তাহলে হবে 2 ইন্টু 10 স্কোয়ার প্লাস ডি হচ্ছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 1 প্লাস ই হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 0। দেখেন আমি কিন্তু এতটুকু পাইছি, কিন্তু আমাকে এটাকে কনভার্ট করতে হবে এরকম উপায়ে, মানে এটার যদি এই পার্টটা, যে পার্টটা ওভারল্যাপিং সেটা হচ্ছে এইটা, রাইট? ঠিক কিনা? জি স্যার। এই পার্টটা ওভারল্যাপিং। এখন পাওয়ার আছে সবগুলোর 1 করে, কিন্তু বানাইতে হবে কি, এটা 2 মানে সবগুলোর 1 করে না, সবগুলোর যত পাওয়ার আছে সবগুলোর পাওয়ার 1 করে বাড়াইতে হবে। কিভাবে বাড়াইতে পারি, এই পাওয়ারটা বাড়াইতে পারি কিভাবে, এটা 1 এটা 0, সিম্পলি 10 মাল্টিপ্লাই করে, সিম্পলি 10 মাল্টিপ্লাই করে, 10 মাল্টিপ্লাই করলাম, 10 মাল্টিপ্লাই করলেই কিন্তু আমি এইটার এটা সেম পেয়ে গেলাম, এখন সমান হয়ে গেল। হ্যাঁ, কারণ 10 মাল্টিপ্লাই করলে তো এটার পাওয়ার 2 হয়ে যাবে, এটার পাওয়ার 1 হয়ে যাবে। ফাইনালি আমি যোগ করে দিব যেটাকে আমি অ্যাড করতেছি, এটাকে, এটা হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 0, দ্যাটস ইট, এটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে আমি যদি এখন এটাকে ফর্মুলাইজ করি, এই পার্টটাকে বুঝছেন, একদম ভেঙে ভেঙে দেখাইলাম। ফার্স্টে যেটা করলাম, এই অ্যান্সারটাকে নিয়ে আসলাম, এই যে এই অ্যান্সারটাকে নিয়ে আসা মানে এই পুরোটাকে নিয়ে আসা,
এই যে এই পুরোটাকে নিয়ে আসছি, নিয়ে বাদ দিলাম এর জন্য যে পার্টটা সেটাকে, এই যে এটা হচ্ছে এর পার্ট, এটাকে বাদ দিয়ে দিছি। এটাকে বাদ দেওয়ার পরে আমি যেটা পাইছি সেটা আসলে এই পোর্শনটুকু। এখন এই পোর্শনটুকু আমার কনভার্ট করতে হবে, এরকম দেখতে যেতে হয়। এটার জন্য আমাকে কি করতে হবে, পাওয়ারগুলোকে বাড়াতে হবে। পাওয়ার বাড়ানোর জন্য 10কে মাল্টিপ্লাই করে দিব, তাহলে আমি যেটা পাইলাম এই পুরোটা পেয়ে গেলাম এটার জন্য। এবার ফাইনালি আমি যোগ করে দিব 5 × 10⁻�0। এখন যেটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝাতে পারছি? আরেকটা এক্সাম্পল দেখাবো, একটু সাড়া দিতে হবে, নাহলে তো বুঝবো না। না স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, সো চলেন আমরা তাহলে এবার এটা যেটা করবো, এটা ফর্মুলায় নিয়ে আসি আমরা এটাকে। মানে প্রতিবার এত ভেঙে ভেঙে আমরা করবো না কাজটা, আমরা যেটা করবো এটা ফর্মুলায় নিয়ে আসি এটাকে। আগের অ্যান্সারটা ইউজ করবো, সিম্পলি 124। আগের অ্যান্সার থেকে বাদ দিব হচ্ছে এর জন্য যে পার্টটা আছে, এর পাওয়ার হচ্ছে 1 বা এ হচ্ছে 1 10², এটাকে বাদ দিব। বাদ দেওয়ার পরে এবার এটাকে পাওয়ার আপ করতে হবে। পাওয়ার আপ কেমনি করি, 10 দিয়ে মাল্টিপ্লাই করি। চিন্তা করেন এইভাবে, ফার্স্ট অফ অল এইখানে ছিল এ বি, এরকম এ বি ডি এরকম ছিল। এখন যদি আমি এ কে ফেলে দেই, ধরেন আমার এ কে লাগবে না, এ কে লাগবে না মানে হচ্ছে সিম্পলি আমি একে এখান থেকে বাদ দিব, একে বাদ দিলাম। একে বাদ দিলে এটা হচ্ছে এরকম আছে। এখন এরকম থাকলে তো আমি আসলে আরেকটাকে বসাতে পারবো না এই ঘরে, কারণ আমাকে তো এক জায়গায় ফাঁকা করতে হবে, বা লেফট সাইডের একদম রাইট সাইডে ঘরটা ফাঁকা করতে হবে, নাহলে তো আসতে পারবে না। যখন বাদ দিলাম তখন হচ্ছে এতটুকু হইলো। এবার পাওয়ার আপ করতে হবে, বলবো তোমার পাওয়ার এখানে যাও, তোমার পাওয়ার এখানে যাও। সো এখানে আসবে বি, যে আমি এটাকে এভাবে লিখি, এখানে আসবে বি, এখানে আসবে ডি। এবার একটা ঘর ফাঁকা হয়েছে। যখন ঘর ফাঁকা হইলো তখন সিম্পলি আমি যোগ করব হচ্ছে ডি এর লাস্টে যে ই আসছে, ই এর জন্য। ই এর ভ্যালুটা কত, 5 10⁻�0। লাস্টটা তো 0 হয়, এটা আপনারা জানেন, তখন এখানে ই অ্যাড করে দিলাম। যে অ্যান্সারটা পাবো এটা হচ্ছে বিডিই এর অ্যান্সার। সো সিম্পলি ফার্স্টে বাদ দিব, পাওয়ার আপ করব, নতুন যাকে আনছি তাকে যোগ করব, এটাই ফর্মুলা। ঠিক আছে, এবার চলেন আমরা এই তিনটার জন্য এটা ক্যালকুলেট করে দেখি। সরি আমরা এখন এই তিনটার জন্য এটা ক্যালকুলেট করে দেখি যে আসলে আমরা এটা পাই কিনা। দেখবেন আপনি যদি ম্যানুয়ালি করেন আলটিমেটলি এই ভ্যালুটাই আসলে আসতেছে। ঠিক আছে, বি ডি ই ক্যালকুলেট করি, 124 বাদ দিব এর জন্য যাকে লিখছি 10², পাওয়ার আপ করি, যেহেতু পাওয়ার 10 দিয়ে আপ করতেছি কেন, কারণ আমার ডোমেইন সাইজ হচ্ছে 10, ওকে, এই জন্য 10 দিছি আমরা এখানে, ডি দিয়ে গুণ করতেছি। এরপর যেটা করব, এটার সাথে যোগ করে দিব আমাদের নতুন যে আসছে, নতুন সদস্য, সে হচ্ছে ই 5 × 10⁻�0। ডান। যেটা পাই সেটা হচ্ছে গিয়ে ক্যালকুলেট করলে আসবে হলো গিয়ে 245 245 আসে। ঠিক আছে, এরপরটা ক্যালকুলেট করি যে ডিইএফ, একটু ক্যালকুলেট করে দেখেন তো 245 আসে কিনা। -124 গুণ 10 যোগ 5, হ্যাঁ 245 আসে। আর ডিএফ এটা আসবে হচ্ছে 245, বাদ দিব কাকে, বি এর জন্য। সো বি হচ্ছে 2 × 10², কারণ যখন এই পাশে চলে গেছে বি এর পাওয়ার তো 2 হয়ে গেছে। হ্যাঁ, এই পাশের পাওয়ার হচ্ছে 2, এটার পাওয়ার হচ্ছে 1, এটার পাওয়ার হচ্ছে 0। তারপর এটাকে আমি পাওয়ার আপ করতেছি, পাওয়ার আপ করলাম, তারপর যোগ করবো হচ্ছে এফ এর জন্য, এফ হচ্ছে 6 10⁻�0। তাহলে এটা হবে হচ্ছে 4 5 6 456। দেখেন এটাই আসে 245 বিয়োগ 200 × 10 যোগ 6 456। ঠিক আছে, জাস্ট হচ্ছে আমরা এইভাবেই ক্যালকুলেট করে থাকবো সবগুলাকে। এবার দেখেন, জাস্ট আমরা এবার আগের এক্সাম্পলটা নেই, আগে যে স্পুরিয়াস হিট ওয়ালা যে এক্সাম্পলটা ছিল আমাদের, কই জানো এটা, দুইটা স্পুরিয়াস হিট পাইছিলাম। এবার এইটার জন্য আমি ক্যালকুলেশন করে দেখব আসলে কিভাবে কাজ করে, মানে যদি আমরা এই ফর্মুলাটা ইউজ করি। লেটস স্টার্ট। সো আমরা ফার্স্টে টেক্সটটা নিই, টেক্সটটা হচ্ছে গিয়ে আমাদের টেক্সটটা এ বি
CED ABC, আর আমরা হচ্ছে প্যাটার্নটা নিব হচ্ছে এখন আগেরটাই থাকতেছে আমাদের প্যাটার্ন, দেখবো যে আমাদের এখন স্পুরিয়া সিট রিডিউস হয়েছে কিনা নাকি এখনো স্পুরিয়া সিট হচ্ছে। আচ্ছা, এখন আমরা ফার্স্ট ক্যালকুলেট করি এইচ অফ প্যাটার্ন। দেখেন এখনো কিন্তু হিট হইলে আপনি শিওরলি বলে দিবেন না যে এটাই হিট। হ্যাঁ, মানে আপনারা যেটা করবেন একটা মানে যদি দেখেন যে ভ্যালু ম্যাচ করছে, মানে দুইটার হ্যাশ ভ্যালু ম্যাচ করছে, তখনও ক্যারেক্টার বাই ক্যারেক্টার কম্পেয়ার করে দেখবেন যে আসলে ম্যাচ কিনা। কারণ হ্যাশিং এর আমরা সমস্যা জানি যে এটা স্পুরিয়া সিট হইতেই পারে, ঠিক আছে, তো কলিশন হতেই পারে। যদি আমি বলছি যে এটা কলিশন হবে না, যে আমরা যে হ্যাশ ফাংশন ইউজ করতেছি এটা কোনো কলিশন হওয়ার চান্স নাই, কিন্তু কখন চান্স আছে এটা আমি বলবো একটু পরে। সো এইচ অফ প্যাটার্ন আমরা বের করে ফেলি। এটা হচ্ছে 2 × 10 স্কোয়ার প্লাস 5 × 10 to the power 1 প্লাস C3 × 10 to the power 0 which is 253, 253, হ্যাঁ 253। এটা হচ্ছে এইচ অফ প্যাটার্ন গেল আমাদের। এবার আমরা ক্যালকুলেট করি এইচ অফ টেক্সট। টেক্সট হচ্ছে ABC। ওকে, সো ABC এর জন্য ফার্স্ট চিন্তা করি, ক্যালকুলেট করে ফেলি। এটা A এর জন্য হচ্ছে 1 × 10 স্কোয়ার যোগ 2 × 10 to the power 1 প্লাস 3 × 10 to the power 0, এটা হয় 123, 1 2 3। দেখেন এটা কি ম্যাচ করে প্যাটার্নের সাথে? নট ইকুয়াল টু এইচ অফ প্যাটার্ন, ম্যাচ করতেছে না। যদি ম্যাচ না করে তাহলে আমাদের কিছু করার নাই আর কি এখানে। সো এরপরটা দেখি, এখানে কিন্তু একটা স্পুরিয়া সিট হয়েছিল আমাদের BCE তে, এখন দেখি হয় কিনা। 123 নিলাম আগের অ্যান্সার, বাদ দেব কাকে? A কে। A হচ্ছে 1 × 10 স্কোয়ার, এটাকে বাদ দেব। বাদ দেওয়ার পর আমরা কি করব? পাওয়ার আপ করব। এটা বাদ দিচ্ছি সিম্পলি, এটা বাদ দিলাম, বাদ দিয়ে আমরা পাওয়ার আপ করি, 10 দ্বিগুণ করলাম, পাওয়ার আপ হইল। পাওয়ার আপ হওয়ার পর যেটা করব, যোগ করতেছি ই কে। ই হচ্ছে 5 × 10 to the power 0, এটা হবে হচ্ছে 235 which is not equal to h of pattern। দেখছেন ম্যাচ করে নাই কিন্তু, আগের বার কিন্তু এখানে ম্যাচ করছিল, এখানে কিন্তু কোনো ম্যাচ হয় না এখন। তাহলে এইচ অফ সিইডি ক্যালকুলেট করি আমরা। সিইডি আগের অ্যান্সারটা নেই 235, বাদ দিব হচ্ছে বি এর জন্য ভ্যালুটা 2 × 10 স্কোয়ার ইন্টু মাল্টিপ্লাই করেন 10 দিয়ে, পাওয়ার আপ করতেছি, সাথে যোগ করে দেই হচ্ছে ডি 4 × 10 to the power 0 which is 354, 354। এইটাও ম্যাচ করতেছে না প্যাটার্ন, ঠিক আছে, নট ম্যাচ। সো এরপরটা দেখি আমরা ইডিএ। সো 354 বিয়োগ হচ্ছে সি এর জন্য পার্টটাকে বাদ দেবো। সি হচ্ছে 3 × 10 স্কোয়ার, এটাকে পাওয়ার আপ করতে হবে, 10 দিয়ে মাল্টিপ্লাই করে দেই, সাথে যোগ করব হচ্ছে 1 × 10 to the power 0, এটা হবে হচ্ছে 541, সো হুইচ ইজ নট ইকুয়াল টু এইচ অফ প্যাটার্ন। আচ্ছা, তারপর হচ্ছে ইডি এর পরে ডিএবি, এইচ অফ ডিএবি। সো এটা হবে 541, বাদ দিব ই এর জন্য 5 × 10 স্কোয়ার, এরটা বাদ দিলাম, মাল্টিপ্লাই করতেছি 10, পাওয়ার আপ করতেছি, আর বি এর পার্টটাকে নিয়ে আসি আমরা এখানে। বি হচ্ছে 2 × 10 to the power 0 which is 412, এইটাও নট ইকুয়াল টু এইচ অফ প্যাটার্ন। দেখছেন কোনো কিন্তু মানে স্পুরিয়া সিট, মানে এমন কোনো হিট আমরা পাই নাই যেটা স্পুরিয়া সিট। তারপর হচ্ছে এবিই, এবিই 412, বাদ দিচ্ছে হচ্ছে ডি 4 × 10 স্কোয়ার ইন্টু 10, তারপর যোগ করব হচ্ছে 5 × 10 to the power 0, 5 × 10 to the power 0 which is 125, এটাও নট ইকুয়াল টু এইচ অফ প্যাটার্ন। ফাইনালি এইচ অফ বিইসি, এইটা হবে হচ্ছে 125, বাদ দিচ্ছে হচ্ছে এর জন্য 1 × 10 স্কোয়ার, পাওয়ার আপ করি 10, যোগ করি হচ্ছে সি 3 × 10 to the power 0, এটা হচ্ছে 253, 253, এটা হচ্ছে এইচ অফ প্যাটার্নের সাথে ম্যাচ করছে, ইকুয়াল টু এইচ অফ প্যাটার্ন। ম্যাচ করলে আমরা এটাকে হিট বলতে পারবো না ডিরেক্টলি, আমরা এবার ক্যারেক্টার বাই ক্যারেক্টার মিলাবো। টিএস হচ্ছে গিয়ে বিইসি টেক্সটের স্ট্রিং, আর আমাদের প্যাটার্নটা হচ্ছে গিয়ে বিইসি। ক্যারেক্টার বাই ক্যারেক্টার মিলাই, ম্যাচ করে সবগুলা? হ্যাঁ ম্যাচ করছে, তখন আমি বলবো এটাকে একটা হিট।
এটা হচ্ছে একটা হিট পাইলাম আমরা। সো এইটাই হচ্ছে মূলত র্যাবিন কার্ভ। তাহলে এইটার কমপ্লেক্সিটি কত হয় বলেন তো? এটার কমপ্লেক্সিটি হয়, দেখেন আমরা কিন্তু সবগুলোর জন্য ক্যালকুলেশন করে ফেলছি অর্ডার অফ 1 এবং কোনোটাই কম্পারিজন হয় নাই, শুধুমাত্র লাস্টেরটা একটা এসে কম্পারিজন হয়েছে যেটা ম্যাচ করে আসলে। হ্যাঁ, তাহলে সেটার কমপ্লেক্সিটি দাঁড়ায় অর্ডার অফ n, আর যেহেতু একবারই আমরা কম্পেয়ার করছি ক্যারেক্টার বাই ক্যারেক্টার, তাহলে সেটাকে যোগ করে দিই m। ঠিক আছে, আমাদের এক্সপেক্টেড ভ্যালু ফ্রম র্যাবিন কার্ভ ইজ দিস, যে আমরা এইটাই আমরা আসলে চাই, র্যাবিন কার্ভ থেকে আমরা আসলে এটা এক্সপেক্ট করি অ্যালগরিদম। ঠিক আছে, এটা হচ্ছে অর্ডার অফ n। n কেন, মানে এটা আসলে n না, বুঝতেছেন, n মাইনাস m প্লাস 1, হ্যাঁ, সাথে হচ্ছে mটাকে যোগ করে দেওয়া হয়। ঠিক রাফলি বলা যায় যে অর্ডার অফ n প্লাস 1ই বলা যায়, যে লিনিয়ার টাইম ক্যালকুলেশন, বাট এটাকে এটা লেখা হয় আর কি, অর্ডার অফ n প্লাস m, এটাকে রাফলি n লিখে আর ওটাকে m লিখে। ওকে, জাস্ট যে অর্ডার অফ n পর্যন্ত লুপ চলতেছে আর একবার কম্পেয়ার করতেছে অর্ডার অফ m, সো এই দুটাকে পরে লেখা হয় অর্ডার অফ n প্লাস m, এরকম ক্যালকুলেশন। ঠিক আছে, সো এটা হচ্ছে মূলত র্যাবিন কার্ভ যেটা আমরা বলতেছি। আর এই যে আমরা হ্যাশ ফাংশনটা ইউজ করছি, যে এই যে ফাংশনটা আমরা ইউজ করছি কই জানো, এইটা, এই যে রেড আমি যে বক্স করে রাখছি, এটাকে বলা হয় র্যাবিন ফিঙ্গারপ্রিন্ট ফাংশন। র্যাবিন ফিঙ্গারপ্রিন্ট ফাংশন, ঠিক আছে, র্যাবিন ফিঙ্গারপ্রিন্ট ফাংশন বলতেছে। ঠিক আছে, এখন হচ্ছে একটা কথা বলতে পারবেন যে এই যে আমরা কাজগুলো করলাম এখন পর্যন্ত সব ঠিকঠাক, কিন্তু এটার অসুবিধাটা কোথায় বা কোথায় গেলে আপনার লিমিটেশনটা কোথায় একটু বলেন তো? হোয়াট ইজ দ্য লিমিটেশন অফ দিস অ্যালগরিদম? এখন পর্যন্ত দেখছেন কোনো কলিশন হয়নি, মানে আমরা কিন্তু অনেক কিছু রিজলভ করে ফেলছি, একদম শুরু থেকে যদি চিন্তা করেন আমরা অনেক কিছু স্টেপ বাই স্টেপ ধরে ধরে রিজলভ করে ফেলছি, কিন্তু একটা লিমিটেশন আছে। সেই লিমিটেশনটা কোথায় একটু দেখি বলতে পারেন কিনা? স্যার প্যাটার্নে ডুপ্লিকেট ইয়ে থাকলে, ক্যারেক্টার থাকলে, ডুপ্লিকেট থাকলে সমস্যা হবে না, মানে কোনো কলিশন হবে না এখানে। মানে এখন আমরা যে ফর্মুলাটা ইউজ করতেছি এটা কোনো কলিশন হবে না আর কি। ও ঠিক আছে। আরেকটা সমস্যা আছে, মানে একটা সমস্যাই আছে, সেটা দেখি বলতে পারেন কিনা, নাহলে আমি বলে দিব, সমস্যা নেই। একটু চিন্তা করেন তো কি সমস্যা হইতে পারে। হিন্ট দেন স্যার। হিন্ট মানে ওই কথাটা বললেই আসলে বুঝে যাবেন। আপনি শুধু ইয়ে দেখেন, ক্যালকুলেশনগুলো দেখেন, এবার চিন্তা করেন যে আসলে কি হইতে পারে এখানে। ধরেন প্যাটার্নের লেন্থ অনেক বড়, প্যাটার্নের লেন্থ হচ্ছে 10 সাইজের বা 12 সাইজের, তখন কি হবে? ওভারফ্লো স্যার, 10 এর পাওয়ার বেশি হয়ে গেলে ইয়েস, ওইটা এক্স্যাক্টলি এটাই, ওভারফ্লো হবে। হ্যাঁ, সো ধরেন প্যাটার্নের লেন্থ যদি অনেক বড় হয়, প্যাটার্ন লেন্থ যদি 10 লেন্থের হয়, তাহলে প্রথমটা তো 10 টু দি পাওয়ার বা 12 লেন্থের হয়, প্রথমটা হবে 10 টু দি পাওয়ার 11 পাওয়ারটা। এখন এটা তো আপনি ইন্টিজারে ফিট করতে পারবেন না স্যার, তাহলে কি করতে হবে? তখন আমাদেরকে এই মড ইউজ করতে হয়। হ্যাঁ, আর আপনি যখন লিমিট করে দিচ্ছেন ভ্যালুগুলাকে, তখন একটা কলিশন হওয়ার চান্স থাকে। হ্যাঁ, বুঝতে পারছি কথাটা? ধরেন এটা বলছি আমি, যে ধরেন প্যাটার্নের লেন্থ অনেক বেশি, আমরা তো প্যাটার্নের পাওয়ারটা এখানে গুণ করি, তাই না? এই যে পাওয়ারটা দিচ্ছি এখানে, দেখেন লেন্থ 3 তাই পাওয়ার 2 দিচ্ছি, প্যাটার্ন লেন্থ 3 তাই পাওয়ার 2। প্যাটার্ন লেন্থ যদি 100 হইতো তাহলে পাওয়ার দিতেন 10 টু দি পাওয়ার 99। এখন 10 টু দি পাওয়ার 99 আপনি হচ্ছে কোন কন্টেইনারে যদি কোড করতে যান স্টোর করবেন? চিন্তা করে C++ স্টোর করতে পারবেন? ম্যাক্সিমাম স্যার আনসাইন্ড লং ইন্ট স্যার, ওটা কত? মানে ওইটা আটবে না স্যার। 10 টু দি পাওয়ার 64 মনে হয় ওটা, নাকি 2 টু দি পাওয়ার 64? 2 টু দি পাওয়ার 64, ঠিক আছে? এইটা সর্বোচ্চ, এর বেশি আপনি আসলে নিতে পারবেন না। 2 টু দি পাওয়ার 64 মানে কত জানেন? 10 টু দি পাওয়ার 19 মনে হয়। 2 টু দি পাওয়ার 64 যদি আমরা ক্যালকুলেট করি, 10 টু দি পাওয়ার 19, হ্যাঁ এই যে 10 টু দি পাওয়ার 19 এর মতো আর কি। ওকে, মানে 2 টু দি পাওয়ার 64 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 19, এর বড় ভ্যালু আপনি রাখতে পারতেছেন না। তখন আপনি কি করবেন? তখন আপনাকে আসলে মড ইউজ করতে হবে। এখন মড করলে কি হয় জানো? রেঞ্জের মধ্যে ভ্যালুটা চলে আসে। হ্যাঁ, এখন ধরেন আপনি চিন্তা করতেছেন এইভাবে যে 10 টু দি পাওয়ার কিছুটা রাখলেন এখানে, 10 টু দি পাওয়ার সে মড করতেছেন 10 টু দি পাওয়ার আপনার যত কন্টেন্ট আপনি ইউজ করতেছেন, ধরেন আপনি ইন্টিজার ইউজ করতেছেন, তাহলে 10 টু দি পাওয়ার 9 দিয়ে আপনার মড করতে হবে। বা মড করবেন তখন ধরেন ইন্টিজার ইউজ করতেছেন, বেসিক ইন্টিজার 32 বিট,
সো তখন 2^31 দিয়ে মড করতে হবে যদি ইন্টিজার হয় সেটা। যদি আনসাইন্ড ইন্টিজার হয় তাহলে মড করতে পারবেন হচ্ছে 2^32 দিয়ে। যদি লং লং হয় তাহলে মড করবেন হচ্ছে 2^63 দিয়ে, কারণ এক বিট হচ্ছে ছেড়ে দেওয়া হয় সাইন বিটের জন্য। আর যদি আনসাইন লং লং হয় সেই ক্ষেত্রে মড করতে হবে হচ্ছে 2^64 দিয়ে। এই যে যখন মডের কথা আসতেছে না, তখন তো আপনি ভ্যালুগুলোকে লিমিট করে দিচ্ছেন। এখন এটাকে পিজন হোল প্রিন্সিপাল দিয়ে বলা যায়। পড়ছেন তো আপনারা পিজন হোল প্রিন্সিপাল। ধরেন আমি যদি বলি যে মানে আপনার কাছে ইনফিনিটি পরিমাণ বক্স আছে, এটা বললাম আপনার কাছে ইনফিনিটি পরিমাণ ঘর আছে কবুতরের খোপ। এখন আপনার কাছে মনে করেন এটা চাচ্ছে না কেন, ধরেন আপনার কাছে একটা কবুতরের খোপ আছে, বিশাল কবুতরের খোপ, অনেকগুলা কবুতর রাখা যায় এখানে ইনফিনিটি পরিমাণ। যখন আপনার কাছে ইনফিনিটি পরিমাণ কবুতরের খোপ আছে তখন কবুতর যতই আসুক না কেন ইটস ভেরি লেস লাইকলি যে এটা মানে লেস লাইকলি যে একটা ঘরে দুইটা কবুতর থাকবে, এই সম্ভাবনাটা খুব কম। ধরুন যখন আপনার কাছে অনেক ঘর আছে তখন এক ঘরে তো দুইটা কবুতর আপনার রাখা দরকার নেই। কিন্তু যখন আপনার ঘরের সংখ্যা লিমিটেড, ধরেন বললাম আপনার কাছে 5টা কবুতর আছে কিন্তু আপনার কাছে 4টা ঘর আছে, ঝামেলা করতেছে মনে হয়। আচ্ছা মনে করেন আপনার কাছে 4টা ঘর আছে কিন্তু আপনার কাছে 5টা কবুতর আছে। যদি আমি এইটা বলি তাহলে কি মিনিমাম একটা ঘরে 2টা কবুতর রাখতে হবে না আপনাকে? আপনার কাছে 5টা কবুতর, এরকম কবুতর। আচ্ছা কবুতর ড্রয়িং না করে পি লিখি, পিজন 1টা, পিজন 2টা, 3টা, 4টা, 5টা পিজন আছে, ঠিক আছে। এখন তাহলে কি হবে, মিনিমাম আপনি যে সবগুলোকে রাখতে চান মিনিমাম একটা ঘর এমন হবে যেখানে আপনাকে 2টা কবুতর রাখতে হবে, রাইট? যে কোনো ঘরে সেটা হইতে পারে। সো এই পার্টটা হচ্ছে কলিশন বলতেছি আমি। সো আপনার বক্স যত বড় হবে, আপনার রেঞ্জ যত বড় হবে, এই যে মডের ভ্যালু যত বড় হবে আপনার কলিশন হওয়ার চান্স তত কম। আর আপনার কলিশন এই মডেল ভ্যালু যত ছোট হবে আপনার কলিশন হওয়ার চান্স তত বেড়ে যাবে। এটাই যে পিজন হোল প্রিন্সিপাল তাই বলে আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে মূলত কাজ। আমরা মড দিয়ে আপাতত দেখতেছি না, বাট জাস্ট জানা রাখলাম আপনাদের আইডিয়াটা। যদি কখনো কোনো কেসে আপনাকে মড ইউজ করার লাগে বা যদি কোশ্চেনে একটা ফর্মুলা দিয়ে দেয় মড ইউজ করে, সেক্ষেত্রে আপনার মড ইউজ করতে হবে আর কি। আর যদি আপনি রিয়েল লাইফ প্র্যাকটিক্যালি যদি ইমপ্লিমেন্ট করতে চান তাহলে মড ইউজ করলে ওইটা তখন ওইভাবে হ্যান্ডেল করতে হবে। এখন একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। এটা হচ্ছে আমি কোনো প্রুফ দেখাতে পারবো না এটার, বাট আমি কম্পিটিটিভ প্রোগ্রাম যখন করতাম তখন আমি এটা ইউজ করতাম। কারণ স্ট্রিং ম্যাচিং এর অনেক প্রবলেম আছে, অনেক প্রবলেম, ঠিক আছে। সিএসসি যদি আপনি জান দেখবেন অনেক প্রবলেম আছে স্ট্রিং ম্যাচিং এর। সো আমরা যেটা করতাম, এই যে ডোমেইন সাইজ যেটা আমি নিচ্ছি ডি, ডোমেইন সাইজটা যে ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করতেছি এইটাও একটা প্রাইম নাম্বার নিতাম। অ্যান্ড এই যে মড যে ভ্যালুটা এম বা মড বলতেছি, মড কত দিয়ে মড করব সেটাকে আমরা একটা প্রাইম নাম্বার ধরতাম। যখন দুইটাই প্রাইম নাম্বার হইতো তখন আমাদের কলিশন হওয়ার চান্স অনেক কমে যেত, একদম মিনিমাল কলিশন হইতো আর কি তখন। কলিশন এটার রিজনটা কি? এটার রিজনটা হচ্ছে যখন আমরা দুইটাই যখন আপনাদের মিনিমাল ভ্যালু হয়, দুইটাই যখন প্রাইম নাম্বার হয়, তখন আপনার যে আউটপুটটা আসে সেই গ্রাফটা দেখতে হয় এরকম মানে আপনার সবগুলো রেঞ্জে মোটামুটি একদম ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হয় না, বাট মোটামুটি এরকম একটা ডিস্ট্রিবিউশন হয় যখন আপনি ভ্যালুগুলো পান। কিন্তু যখন আপনার দুইটাই প্রাইম নাম্বার হয় না বা একটাই প্রাইম নাম্বার হয় বা কোনোটাই প্রাইম নাম্বার না যখন হয়, তখন আপনার ডিস্ট্রিবিউশনটা হয়েছে এরকম একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো আর কি। নর্মাল ডিস্ট্রিবিউশন এই এরকম, তার মানে একটা পোর্শনে একটা কিছু পোর্শনে ভ্যালু অনেক বেশি কলিশন হতে থাকে, যে এই জায়গা থেকে ভ্যালু বাড়ার বেশি আসতেছে, এই পোর্শনগুলো তেমন ভ্যালু আসতেছে না, এই পোর্শনগুলো তেমন ভ্যালু অকার করতেছে না। সো এই জন্য যদি দুইটা প্রাইম নাম্বার নেন এখানে কখনো যখন এটা আপনি কোনো প্রবলেম সলভ করতে যাচ্ছেন তখন দেখবেন আসলে কলিশনের সংখ্যা একদম মিনিমাইজ হয়ে যায় আর কি। তখন বেসিক্যালি আপনি বেশিরভাগ কেসেই রাবিন কার্ভে দেখবেন অর্ডার অফ n প্লাস mই আসতেছে আপনার কমপ্লেক্সিটি, ঠিক আছে। সো এটাই হচ্ছে মূলত রাবিন কার্ভ অ্যালগরিদম অ্যান্ড প্যাটার্ন ম্যাচিং। সো এরপর আমাদের একটা ছোট্ট টপিক বাকি আছে, ওইটা খুব বেশি লেন্দি না, যেটা বললাম 20 মিনিটের টপিক, ছোট্ট একটা টপিক, সেটা পড়ানো হলে আমাদের সিলেবাস শেষ। রাবিন কার্ভ খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। রাবিন কার্ভ, প্যাটার্ন ম্যাচিং, নেইভ অ্যাপ্রোচের সমস্যা কোথায়, তারপর রাবিন কার্ভের বেসিক অ্যাপ্রোচটার সমস্যা কোথায়, মড করলে সমস্যা কি, এই জিনিসগুলো একটু অ্যানালাইসিস করতে হবে আর কি, ঠিক আছে। সেকশন
এর যারা আছেন তাদের অ্যাটেন্ডেন্স নিব। বি এর তো আজকে এক্সট্রা ক্লাস, সো বি এর অ্যাটেন্ডেন্স আজকে নাই। ক্লাসে পার্টিসিপেন্ট কেমন? 53, খুব বেশি হয় নাই। ভাবছিলাম 2 সেকশন মিলে হয়তো অনেক স্টুডেন্ট হবে হয়তো। স্যার সেকশন ডি কে তাহলে এক্সট্রা নাম্বার দিয়ে দেন। এক্সট্রা ক্লাস হিসেবে দেওয়া দরকার নাই, সমস্যা নেই এটা। এর অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। ও আচ্ছা, তো কোনো রেগুলার ক্লাস না, আচ্ছা হচ্ছে মেকআপ ক্লাস। কোন দিনের মেকআপ? 2 তারিখের মেকআপ, হেল্ড অন 14। আচ্ছা, কাউসার হাসান আছেন? কাউসার হাসান, অমিত হাসান, এস এম নাইম, তাজনীন আক্তার, আবরার জাহিন, জুলকার নাইম, দীপা আক্তার, প্রেজেন্ট স্যার। রাব্বি, নূর হোসেন রাব্বি, ইশতিয়াক আহমেদ, Yes, sir. রাফি, রাফিউর রহমান রাফি, আলিফা ইয়াসমিন, প্রেজেন্ট স্যার। লামিয়া বিনতি হোসেন, আব্দুল্লাহ শিফাত, ইয়েস স্যার। নেহা, মাইশা মালিহা নেহা, ইহসানুল কাদির, ইয়েস স্যার। সাইমন, ইয়েস স্যার। আবরার জাহিন আরিয়ান, প্রেজেন্ট স্যার। ইমন সাহা, প্রেজেন্ট স্যার। রিফাত আহমেদ, রিফাত আহমেদ, নাজমুস সাবির, নাজমুস সাবির, মেহরাব মাহমুদ, স্যার ও আছে ওই ল্যাবে স্যার প্রেজেন্টেশন চলতেছে ওইখানে স্যার প্রেজেন্টেশন। আচ্ছা ঠিক আছে, শ্রাবণী আক্তার মিম, শ্রাবণী আক্তার মিম, নোমান আহমেদ, ইয়েস স্যার। সাদি, মাহমুদুল হাসান সাদি, শিহাব হাসান মোল্লা, Yes, sir. নুসরাত জাহান, নুসরাত জাহান, ইশরাক আহমেদ খান, ইশরাক আহমেদ, সিয়ামুল নীরব, সিয়ামুল নীরব, খন্দকার ফাহিম, ইয়েস স্যার। নাজমুল হাসান, ইয়েস স্যার। লিজা, ইয়েস স্যার। মুশফিকুর রহমান, প্রেজেন্ট স্যার। নোমান, আজিজুল হক নোমান, রিদওয়ান আছেন, ইয়েস স্যার। সালমান, ইয়েস স্যার। অভি, ইয়েস স্যার। তাসিন, আতিক বিন মাহমুদ, ইয়েস স্যার। আকরাম হোসেন, ইয়েস স্যার। রাহাত, রাইসুল ইসলাম রাহাত, রিয়াদ, অনন্ত দেবনাথ, রিপা, ইয়েস স্যার। শেজান, আতিকুর রহমান, ইয়েস স্যার। আম্মার হোসেন, প্রেজেন্ট স্যার। তুর্য আছেন, প্রেজেন্ট স্যার। মাহমুদুল হাসান, ইয়েস স্যার। বিপ্র, বিপ্র, উম্মে সালমা হাবিবা, বিপ্র ছিল স্যার। প্রেজেন্ট স্যার। ফাহিম আছেন তো? ইয়েস স্যার। এলিজা, প্রেজেন্ট স্যার। ওকে গ্রেট। কেউ কি বাদ পড়ছেন? আকরাম হোসেন কি প্রেজেন্ট দেওয়া হয়েছে? হ্যাঁ দেওয়া হয়েছে। আচ্ছা স্যার আমাদের সিটি 2 এর খাতা মানে তো স্যার আমাদের 60% মার্কটা আপলোড করে দেবেন। অনন্ত দেবনাথ দিয়ে দিব আমি ইনশাআল্লাহ, সিটি 2 এর মার্কটা দিয়ে দিব। ঠিক আছে, আজকে বৃহস্পতিবার তো আজকে কালকে দেখে ফেলবো ইনশাআল্লাহ। স্যার কালকে কি আমাদের ক্লাস হওয়ার কোনো চান্স আছে? না, কালকে সেকশনে যে সিমুলেশন দিল সেকেন্ড ইভ্যালুয়েশনটা হ্যাঁ পেয়ে যাবেন মার্কস, সব সমস্যা নেই, সবগুলোর মার্কস পেয়ে যাবেন। স্যার কালকে কি ক্লাস হবে? না কালকে কোনো ক্লাস হবে না, কালকে কোনো ক্লাস নাই। ঠিক আছে, আচ্ছা কার জন্য আমার স্যার সেকশন বি। আচ্ছা সেকশন বি তে? জি স্যার। জি স্যার, সেকশন বি। সেকশন বি কবে ক্লাস জানো? স্যার যে প্রিভিয়াস ক্লাসটা মানে 12 তারিখ। কি জানো নাম? স্যার ফজলুর রহমান ফাহাদ। ঠিক আছে, জি স্যার। নাইমুর রহমান প্রেজেন্ট দেয়া আছে তো? স্যার বলেন। স্যার লিড রেজিস্ট্রেশনের অ্যাটেন্ডেন্স গুলো স্যার ওইগুলা কি
আপনাকে মেল করে দিব স্যার। আমাকে ওই অ্যাটেন্ডেন্সে মার্ক দিব যখন, তখন একটু মেইল করেন। যদি আপনার মার্ক কম মনে হয় তখন আমি এটা আপডেট করে দিব, সমস্যা নেই। আচ্ছা স্যার, তাহলেই হবে। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।